গত ক্লাসে বলেছিলাম যে আমরা আজকে লিকুইডিটি নিয়ে কথা বলবো। এটা আসলে দুই ধরনের লিকুইডিটি শব্দটার সাথে আমরা পরিচিত দুইভাবে। একটা হলো যে কর্পোরেট হাউসগুলি বা যেটা আমরা বলি যে প্রাইভেট সেক্টরের লিকুইডিটি, আর একটা হলো পাবলিক সেক্টরের লিকুইডিটি। এখন প্রাইভেট সেক্টরের মধ্যে ব্যাংকও আছে, আবার বিজনেস প্রতিষ্ঠানও আছে। আর সরকারের লিকুইডিটি বলতে আসলে সরকারের নিজস্ব তহবিল অ্যারেঞ্জমেন্টের ব্যবস্থা যেটা, সেটার কথা বলা হচ্ছে যে সরকারের হাতে কি পরিমাণ টাকা আছে। সরকারের টাকাটা তো সরকার বাজেটের মাধ্যমে খরচ করে। তো সরকারের লিকুইডিটি কিন্তু এই যুগ যুগান্তর ধরে লিকুইডিটির অভাব। এটা কেন? সেটা হলো যে এটাকে বলা হয় ইন্টারজেনারেশনাল পভার্টি। মানে একবার যদি পরিবার মানে দারিদ্র্যের সীমার ভিতরে ঢুকে যায়, তাহলে সেই পরিবার ঋণগ্রস্ত হয়ে গেলে আর ওখান থেকে বের হতে পারে না। মানে একটা ঋণ শোধ করতে যায় আরেকটা ঋণ করতে হয়। হ্যাঁ, এইভাবে আর কি ইন্টারজেনারেশনাল পভার্টি বলে এটাকে কেউ কেউ। যে বাংলাদেশের মানুষ বা দাঁড় দেনা করতে করতে মানুষ কিন্তু একটা পর্যায়ে আর দাঁড় দেনা শোধ হয় না, আর বাপ মারা যায়, ছেলের গাড়ে পড়ে, ছেলেও আবার পরিশোধ করতে করতে শেষ করতে পারে না, তারপরে আবার নাতি নাতনিরা এইভাবে টানতে হয়। তো এটা হলো মানে ব্যক্তিগত পর্যায়ের কথা। সরকারেরও তাই। সরকার কিন্তু প্রতি বছরে কিন্তু ঘাটতি বাজেট করে, তাই না? আমরা যদি 5 লক্ষ কোটি টাকার বাজেট করি, আমার দেখা যাচ্ছে যে এখানে 1.5 লক্ষ কোটি টাকা আমার ডেফিসিট বাজেট, আর 3.5 লক্ষ কোটি টাকা হলো আমার রেগুলার বাজেটের অর্থের সংস্থান আছে। এখন এই 1.5 লক্ষ টাকার মধ্যে আমরা হিসাব করে রাখি, কিছু বিদেশ থেকে পাবো, কিছু দেশের ব্যাংক থেকে নিব, কিছু আমরা নতুন করে ট্যাক্স বা ভ্যাট অথবা ইম্পোর্ট এক্সপোর্ট ডিউটি ওখান থেকে কিছু টাকা আসবে। ইনফ্যাক্ট গভর্নমেন্টের এই যে চরিত্র, এটা কিন্তু গভর্নমেন্টের ইচ্ছাকৃত চরিত্র না। এটা গভর্নমেন্ট যেহেতু ডেভেলপমেন্ট ডিমান্ড বেশি, দেশের বিভিন্ন অঞ্চলের উন্নয়নের জন্য, বিভিন্ন সেক্টরের উন্নয়নের জন্য গভর্নমেন্টকে কিন্তু এই ধরে নিতে হয় যে আমরা প্রজেক্ট নিব বা আমরা এই সমস্ত প্রোগ্রামস গুলি আমরা বাস্তবায়ন করব। সুতরাং আমাদের প্রোগ্রামস গুলি যেহেতু ঠিক করা আছে, আমরা সবকিছু স্টাডি করে ঠিক করে রাখছি, সুতরাং আমার 5 লক্ষ টাকা দরকার। আচ্ছা, আমি 1.5 লক্ষ টাকা দেখি না কোথা থেকে পাওয়া যায় কিনা, যদি থাকে তাহলে। আর হয়তো বাস্তবায়ন আমি 100% তো করতে পারবো না, 80% বা 90% করতে পারলেও আমার হয়তো 4 লক্ষ কোটি টাকা বা 4.5 লক্ষ কোটি টাকা পর্যন্ত যদি আমি ঠেলে যেতে পারি তাহলে ভালো। সরকারের ক্ষেত্রে এই লিকুইডিটিটা কিন্তু একেবারেই জন্মান্তর থেকে বা এটা আজীবনই থাকে। লিকুইডিটি প্রবলেম গভর্নমেন্টের থাকে। এখন এই লিকুইডিটিটা কিন্তু এরকম না যে গভর্নমেন্টের লিকুইডিটির কারণে গভর্নমেন্টের কারো দায় দেনা পরিশোধ করতে পারছে না, সেই রকম না। গভর্নমেন্টের দায় দেনা না, গভর্নমেন্ট হলো যে সমস্ত রাজনৈতিক এবং সামাজিক এবং অর্থনৈতিক যে কমিটমেন্ট, এই তিনটা। একটা হলো সামাজিক কমিটমেন্ট, যে আমি সমাজ থেকে এখন আমি দুর্নীতি দূর করব অথবা সমাজ থেকে মাদক দূর করব, এই করব সেই করব, এগুলি তো টাকা ছাড়া হয় না। এগুলির জন্য তো টাকা খরচ করেই এই সমস্ত কার্যক্রমগুলি সম্পাদন করতে হয়। রাস্তাঘাট করব, অবকাঠামো, এটা অর্থনৈতিক উন্নয়ন। অর্থনৈতিক উন্নয়নের জন্য সরকারের এই লিকুইডিটি দরকার হয়, মানে ক্যাশ দরকার হয়। তো এগুলি তো সরকার নিজে করে না, অন্যদেরকে দিয়ে করায়, তাদেরকে পেমেন্ট করতে হয়। এই অব্লিগেশনটা ওখানে। যদি করায় তাহলে দিতে হবে, আর যদি না করায় তাহলে তো বাস্তবায়ন করলো না, শেষ। আমি যত টাকা পাইলাম তত টাকায় খরচ করলাম, বছরের শেষে আমার দেখা গেল 5 লক্ষ কোটি টাকার মধ্যে আমার 3.5 লক্ষ কোটি টাকা পর্যন্ত আমি খরচ করতে পারছি, আর বাকি কোনো দেনাও নাই, আমার কোনো ইয়েও নাই। আর যদি 2-4টা থাকো, তাও পরের বছরে আমি বাজারের সাথে মিলিয়ে। তো সরকারের দুইটা তহবিল। একটা তহবিল হলো আমরা যেটা বলেছিলাম যে সংযুক্ত তহবিল, যেটাকে বলা হয় যে প্রজাতন্ত্রের দুইটা তহবিল থাকে, সেটা বাংলাদেশ ব্যাংক সরকারের পক্ষে মেনটেন করে। এই দুইটা তহবিলেই ঘাটতি বা সারপ্লাসের বিষয়টা সম্পূর্ণ হয়। একেবারে সংযুক্ত তহবিল যেটা কনসলিডেটেড ফান্ড অফ দ্য গভর্নমেন্ট, এইটা হলো সমস্ত রকমের আয় যা আসে
এই যে কোর্টের ফি, তারপরে কোর্টের জরিমানা থেকে শুরু করে বিদেশে রেমিটেন্স, তারপরে ট্যাক্স, ভ্যাট, তারপরে বিদেশ থেকে যে সমস্ত সাহায্য, বিদেশ থেকে যত ঋণ, বাংলাদেশ থেকে বিভিন্ন ব্যাংক থেকে যে ঋণগুলি করে, সবগুলি সংযুক্ত তহবিলে যায়। আরেকটা তহবিল আছে, সেটা সরকারের না আসলে, কিন্তু সরকার এই তহবিলটা মেনটেন করে, সেটা হলো পাবলিক অ্যাকাউন্টস অফ দ্য রিপাবলিক। এটাকে বলা হয় প্রজাতন্ত্রের হিসাব বাংলায়। তাহলে দুই ধরনের তহবিল আছে গভর্নমেন্টের, একটা হলো সংযুক্ত তহবিল, আর একটা হলো প্রজাতন্ত্রের হিসাব তহবিল। প্রজাতন্ত্রের হিসাব তহবিল, প্রজাতন্ত্রের হিসাবটা কি? এটা হলো এই যে প্রভিডেন্ট ফান্ডের টাকা, এই যে বিভিন্ন ব্যাংক ইন্স্যুরেন্স কোম্পানি খোলে, তারা একটা টাকা রিজার্ভ রাখে বাংলাদেশ ব্যাংকে, এবং বাংলাদেশ ব্যাংকের যে গোল্ড রিজার্ভটা থাকে, এইগুলি হচ্ছে আসলে প্রজাতন্ত্রের হিসাবের মধ্যে থাকে। অর্থাৎ এগুলির মালিক কিন্তু সরকার না, সরকার অন্যের পক্ষে ট্রাস্টি হিসাবে এই টাকাটা বা এই হিসাবটা বা এই তহবিলটা সংরক্ষণ করে। কারণ আমি যখন রিটায়ারমেন্টে যাই তখন আমার টাকাটা দেয়, তারপরে আমার ব্যাংক যখন অবসায়ন হয়ে যাবে তখন আমার ওই রিজার্ভের টাকাটা আমাকে ফেরত দিয়ে দিবে, এরকম। এখন এই যে টাকাটা আমার দিয়ে দিতে হচ্ছে বা নিয়ে আসতে হচ্ছে, এটা কিন্তু আমরা সবাই যেহেতু একই দিনে উঠাই না, সেই জন্য এখান থেকে নিয়ে সরকার কিছু কিছু সময় টাকা বিভিন্ন কাজে লাগায়। এই যে বাজেটের বিভিন্ন কাজে লাগায়, সেখানেও একটা হিসাব আছে যে এর চেয়ে বেশি আসলে নেওয়া যাবে না। এটা টাইম টু টাইম, এটা কিন্তু কোনো ফিক্সড রেট না, এটা টাইম টু টাইম বাংলাদেশ ব্যাংক দেশের আর্থিক অবস্থা বিবেচনা করে সরকারকে ওখান থেকে কিছু টাকা দেয়। যেমন এবছর যদি হিসাব করা হয় যে ঠিক আছে 2020-21 সালে কত লোক রিটায়ারমেন্টে যাবে, তাদের রিটায়ারমেন্ট বেনিফিট কত টাকা হতে পারে, তখন এটা ক্যালকুলেশন করে। তারপরে হলো যে কতগুলি ব্যাংকের লিকুইডিটি ক্রাইসিস হতে পারে, তাদেরকে যদি আমি মনিটারি সিস্টেমে আমি মনিটারি এক্সপানশন করি, তাহলে টাকা কিছু তাদের হাতে ছেড়ে দিতে হবে, তাহলে সেখানে কিরকম থাকতে পারে সেটাও একটা স্টাডি থাকে, সেটা স্টাডির এগনেস্ট পরিমাণ। তার মানে হলো একটা রেশিও বের করে, যে রেশিও দিয়ে গভর্নমেন্ট ওখান থেকে কিছু টাকা আনতে পারে। তাহলে সরকারের এই লিকুইডিটি ম্যানেজমেন্টটা আমাদের মূল বিষয়টা হচ্ছে দুইটা তহবিল দিয়ে হয়, এবং এই দুইটা তহবিলের বাহিরে আর কোনো সুযোগ নাই সরকারের ইয়ে করা। এখন চায়না থেকে মেগা প্রজেক্টের ঋণ আরো কাজ যাই আরো, এটা কিন্তু সংযুক্ত তহবিলে ঢুকে, এটা প্রজাতন্ত্রের হিসাবে ঢুকে না। এবং ওই বাজেটের মধ্যে ওইটাও থাকে যে সুদ সহ আসল টাকা ফেরত দেওয়ার অংশটাও কিন্তু বাজেটের মধ্যে থাকে, এটাকে ডিএসএল বলে, ডেট সার্ভিস লায়াবিলিটি। এর বাহিরে কিছু প্রতিষ্ঠান আছে সরকারের, এই প্রতিষ্ঠানগুলি কোনোটা আধা সরকারি, কোনোটা স্বায়ত্তশাসিত। আধা সরকারি এবং স্বায়ত্তশাসিতের মধ্যে পার্থক্যটা কি? আধা সরকারিটা হলো সরকারের একটা শেয়ার আছে, সরকারের এখন 49%ও থাকতে পারে, 51%ও থাকতে পারে। যে যেমন সরকারি ব্যাংকগুলি 100% সরকারের মালিকানা, এটা ঠিক আছে, এটা কোনো অসুবিধা নাই। কিন্তু কিছু কিছু স্পেশালাইজড ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন আছে যেখানে গভর্নমেন্টের শেয়ার হচ্ছে 51%। যেমন গভর্নমেন্ট ডেসকো এরকম কিছু কোম্পানি করেছে, বিটিসিএল, এখানে কিন্তু সরকারের একটা শেয়ার আছে, এখানে সরকারের মেজর শেয়ার, মেজর বলে সিম্পল মেজরিটি, অর্থাৎ 51% হলেই সরকার এখানে হোল্ডিং কোম্পানি করে ওখানে সরকারের শেয়ার থাকে। তাহলে এইগুলি আধা সরকারি প্রতিষ্ঠানের মতো। এখানে কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট আছে, এখানে সরকারের অনেকগুলি নিয়ম কানুন, আইন কানুন, এগুলি তারা মানতে হয়। আর অটোনোমাস বোর্ডে যেগুলি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, সেগুলি কর্পোরেশন টাইপ, যেমন বিসিআইসি আছে, বিসিআইসির অধীনে অনেকগুলো ইন্ডাস্ট্রি আছে, বাংলাদেশ স্টিল ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন আছে, বিএডিসি আছে, এরকম কিছু কিছু প্রতিষ্ঠান আছে যেগুলি হলো কর্পোরেশন, তাদের নিজস্ব কিছু আয় আছে এবং নিজস্ব ব্যয় মিটানোর পরে তাদের এই আয়টা তারা একটা ব্যাংকে গচ্ছিত রাখে, এফডিআর করে রাখে।
তো এটা কিন্তু সরকারের কাছে গচ্ছিত রাখে না, এটা কিন্তু অন্য কোনো প্রাইভেট ব্যাংকও রাখতে পারে, সরকারি ব্যাংকও রাখতে পারে, শিডিউল ব্যাংকও রাখতে পারে, বিদেশি ব্যাংকও রাখতে পারে। এটা ওই যে কর্পোরেশনের বোর্ড আছে, বোর্ড ডিসিশন নেয়, ডিসিশন নিয়ে সেটা করে। যেমন আমার প্রতিষ্ঠানে এখন প্রায় 100 কোটি টাকার মতো আছে, আমরা এগুলি রেখেছি। এখানে লাভের অংশটা আমাদের জমা হচ্ছে, এটা আবার ইনভেস্টমেন্ট হচ্ছে, ইনকাম বাড়তেছে। এখন এরকম করে করে আমরা কর্পোরেশনের ইয়ে অটোনোমাস বডি, যেটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, এরকম বেসরকারিও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান আছে। যেমন আমরা ইবনে সিনা ট্রাস্ট বলি, ইবনে সিনা ট্রাস্ট কিন্তু এটা একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, এটা সরকারিও না আবার পুরোপুরি বেসরকারিও না, একদম প্রাইভেট সেক্টর না, এটা ট্রাস্টি বোর্ড দ্বারা পরিচালিত। এরকম অনেকগুলি প্রাইভেট ট্রাস্ট আছে, যে ট্রাস্টের উদ্দেশ্য হলো যে এইটার মুনাফাটা কেউ ভাগ করে নিবে না, এখানকার মুনাফাটা আবার ওই প্রতিষ্ঠানেই বিনিয়োগ করা হবে এবং ওই প্রতিষ্ঠানের কর্মচারীরা যারা নিয়ম কানুন মোতাবেক ট্রাস্ট যেভাবে নির্ধারণ করবে সেই সুযোগ সুবিধাগুলি পাবে। তাহলে আমরা এই সরকারের ভিতরে 3 ধরনের এবং প্রাইভেট 1 ধরনের, এই 4 ধরনের প্রতিষ্ঠান আমরা দেখতে পাই, যেখানে যে সরকার একদম খোদ সরকার। আমার কথা শোনা যাচ্ছে? হ্যালো, জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, তাহলে সরকার খোদ সরকার একটা, তারপর হলো আধা সরকারি প্রতিষ্ঠান, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, আর বেসরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। ঠিক আছে, এই 4টা তো গেল। এরপরে আমরা এবার চলে আসি যে এইটা গেল সরকারের দিক থেকে, খেয়াল রাখতে হবে এগুলি কিছু কিছু জিনিস আছে আমরা স্লাইডে পাবো না, নোট করে রাখতে হবে, কারণ এত সবকিছু স্লাইডে নিয়ে আসে কথা বলা যায় না। তো তাহলে সরকারের দিক থেকে 4টা আমরা ইয়ে করে গেলাম। যেমন আঞ্জুমানে মফিদুল ইসলাম, এটা কি? এটা কিন্তু আসলে নন প্রফিট অর্গানাইজেশন, এটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, এখানে বোর্ড আছে, বোর্ড দ্বারা পরিচালিত হয়, শরিয়া বোর্ড আছে কিছু কিছু। যেমন ইসলামিক ফাউন্ডেশন, এটা আধা সরকারি প্রতিষ্ঠান না, এটা আবার এটা হলো কোডেড, মানে আইন দ্বারা সৃষ্ট একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। যাই হোক, কিছু কিছু স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানকে সরকার আবার বরাদ্দ দেয়, মানে কিছু সাহায্য দেয়, যাদের যেমন জুট মিল কর্পোরেশনকে সরকার কিছু টাকা দিয়ে সেখানকার শ্রমিকদের বেতনটা ইমিডিয়েটলি দিয়ে আবার এই সম্পত্তিগুলি সরকারের কাছে চলে আসে। এখন আমরা তাহলে সরকারের এই যে প্রতিষ্ঠান 4 ধরনের আমরা ক্যাটাগরি করলাম, একটা বেসরকারি এবং 3টা সরকারি ছত্রছায়া, এদের কিন্তু লিকুইডিটির বিষয় একটা আছে, এদেরও একটা লিকুইডিটির বিষয় আছে। আর বেসরকারিতে যেটা পিওরলি প্রাইভেট, যেটা এখন যে কোনো ধরনের হতে পারে, এটা ব্যক্তি মালিকানাধীন অংশীদারি বা যৌথ মূলধনী কারবার, এটা স্টক এক্সচেঞ্জ যুক্ত হতে পারে, স্টক এক্সচেঞ্জের বাইরে হতে পারে, এটা ব্যাংকিং প্রতিষ্ঠান হতে পারে, এটা ইন্স্যুরেন্স হতে পারে, এইটা কোনো কর্পোরেশন হতে পারে, মানে প্রাইভেট কর্পোরেশন, যেটা মানে আমরা যেটা কর্পোরেট বডি বলি, এন্টিটি বলি। তো এই সমস্ত প্রতিষ্ঠানগুলিও কিন্তু লিকুইডিটির সাথে খুবই গুরুত্বপূর্ণ। এখন লিকুইডিটি জিনিসটা কি? এখানে যদি আমরা প্রাইভেট সেক্টরকে ভাগ করি, তাহলে প্রাইভেট সেক্টরে কিন্তু অনেকগুলি আবার সাব সেক্টর আছে, অর্থাৎ বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে অনেকগুলি সেক্টর আছে। যেমন যদি আমরা ব্যাংকিং সেক্টরকে বলি, তাহলে এটা কিন্তু এক ধরনের ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের মধ্যে ব্যাংক একটা, ইন্স্যুরেন্স একটা, এবং ব্যাংকের মধ্যে আবার 2 রকম আছে, একটা হলো মার্চেন্ট ব্যাংক, একটা হলো নন মার্চেন্ট ব্যাংক। একটা হলো মানে বাণিজ্যিক ব্যাংক, আর একটা হচ্ছে কি মানে স্পেশালাইজড ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন ছাড়া অন্য যেগুলি আছে নন ব্যাংকিং ইনস্টিটিউশন বলি, এনবিএফআইস। ঠিক আছে, এর বাহিরে অবশ্য আমরা বলি যে আর একটা ইয়া আছে মাইক্রো ফাইন্যান্স। মাইক্রো ফাইন্যান্সটা অবশ্য এটা এখনো ফর্মাল না, তারপরেও তাদেরও লিকুইডিটির বিষয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যে তারাও কিন্তু মানে মাইক্রো ক্রেডিট যারা ব্যবসা করে, তারা ব্যাংক না, কিন্তু মাইক্রো ক্রেডিটের ক্ষেত্রেও লিকুইডিটি। কিন্তু যদি আমরা শুধুমাত্র কর্পোরেশন ধরি বা প্রাইভেট
বিজনেস প্রতিষ্ঠান ধরি তাহলে লিকুইডিটি একরকম, আর ব্যাংক কে কাউন্টে নিয়ে আসলে তাহলে লিকুইডিটি একরকম। সবচেয়ে ভয়ঙ্কর জায়গা হচ্ছে এখানে যে বাণিজ্যিক প্রতিষ্ঠান বা ব্যবসা প্রতিষ্ঠান আর হলো ব্যাংক, এই দুইটা লিকুইডিটি সমস্যা হলে কিন্তু বিপদ হয়ে যায়। এই দুইটা লিকুইডিটি সমস্যা হয়ে গেলে রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হয়, মানে অন্য সবগুলি সেক্টরে কিন্তু এলোমেলো অবস্থা তৈরি হয়ে যায়। কারণ হলো কি, এই বাণিজ্যিক ব্যাংক এবং বাণিজ্যিক প্রতিষ্ঠানের মাধ্যমে বা ব্যবসা প্রতিষ্ঠানের মাধ্যমেই কিন্তু এই টাকাগুলি ইনভেস্টমেন্ট হয়, রোলড আউট হয়ে গভর্নমেন্ট কিন্তু এই রোলড আউট হওয়ার মধ্য দিয়ে ট্যাক্স ভ্যাট এটা সেটা এখান থেকে নেয়। এখন কেউ যদি তার টাকায় না থাকে, মানে লাভ হচ্ছে কিন্তু তার ক্যাশ নাই, সে তাহলে ট্যাক্স ভ্যাট কোত্থেকে দিবে, তাই না? সরকার তো তখন ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। সরকার তাহলে বাজেট করে লাভ হবে কি, কারণ সে তো টাকা পাবে না। এখন আমি যে কথাটা বললাম যে লাভ হচ্ছে তাহলে টাকা নাই, এটা কেমন কথা? হ্যাঁ, হতে পারে, কারণ হলো প্রফিট এবং ক্যাশ দুটো কিন্তু এক জিনিস নয়। আমি ডেপ্রিসিয়েশন, যারা অ্যাকাউন্টিং এর ছাত্র, ডেপ্রিসিয়েশন কম চার্জ করলাম, আমার মুনাফা যত হবে, আর যে প্রতিষ্ঠান ডেপ্রিসিয়েশন বেশি চার্জ করলো তার মুনাফা কিন্তু কম হবে, আমার মুনাফা বেশি হবে। কিন্তু আমি চালাকি করে মুনাফা বাড়ায় দিলাম। আসলে এই যে অবশ্যই কিন্তু কখনোই যেটা হয় যে এটা কিন্তু ক্যাশ ট্রান্সফার হয় না কোথাও, এটা হলো বুক এন্ট্রি, বইয়ের মধ্যে জাস্ট ডেবিট ক্রেডিট করে একটা দেখানো হয়, এটা কিন্তু কাউকে দেওয়া হয় না এই টাকা। আমি কোনো প্রভিশন রাখলাম, আমি যদি ইনট্যানজিবল অ্যাসেট, যেটা অদৃশ্য সম্পদ, গুডউইল, আমি যদি ব্যবসা কিনলাম, আমি 5 কোটি টাকার ব্যবসা আমি 8 কোটি টাকা দিয়ে কিনলাম, 3 কোটি টাকা যে আমি বেশি দিলাম, আমি কিন্তু অ্যাকাউন্টিং এ আমি 8 কোটি টাকায় দেখাবো 3 কোটি টাকার সম্পদ নাই, কিছু নাই, কি আছে? গুডউইল আছে, ব্র্যান্ড আছে, এই ব্র্যান্ডটার নাম দিয়েই কিন্তু আমি 3 কোটি টাকা বেশি দিয়ে কিনলাম। 3 কোটি টাকা তো আমাকে হিসাবে দেখাইতে হয়, ব্যালেন্স শিটে দেখাইতে হয়, ইনট্যানজিবল অ্যাসেট হিসাবে, গুডউইল হিসাবে, বাট ইট ইজ নট দেয়ার। সো এই যে মূল কথা হচ্ছে আসলে ক্যাশ, লিকুইডিটি মানি হচ্ছে ইনফ্যাক্ট আমরা বলি ক্যাশ, এবং এই ক্যাশটা খুব দ্রুত চিহ্নিত করার একটা উপায় আছে। সেটা হলো, যদি কেউ অ্যাকাউন্টিং এর ছাত্র যারা, তারা হয়তো একটু হতে পারে, সেটা হলো ব্যালেন্স শিট এর মধ্যে যদি আমরা দুইটা অংশ দেখি, কারেন্ট অ্যাসেট এবং কারেন্ট লায়াবিলিটিস যদি আমরা দেখি, ইভেন আজকাল যারা টেন্ডার করে তাদেরকেও বলা হয় যে নেট ওয়ার্কিং ক্যাপিটাল বা লিকুইডিটি পরিমাণ উল্লেখ করতে হবে। এখন এই লিকুইডিটি সমর্থনে তাকে অডিটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট সাবমিট করতে হবে, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট কর্তৃক। এটা ইন্টারন্যাশনালও আছে, বাংলাদেশেও আছে। যেমন আমি একবার একটা টেন্ডার করেছিলাম চাইনিজ ল্যাঙ্গুয়েজে, তাদের চায়নারা টেন্ডার সাবমিট করছিল, তো তাদের চাইনিজ ল্যাঙ্গুয়েজে তারা সাবমিট করছে, পরে আমাকে আবার এটা ট্রান্সলেট করে ইংরেজি করে তারপরে বুঝতে হয়েছে যে তার আসলে কোন কোন ধরনের সম্পদ আছে, কি কি ধরনের সম্পদ আছে, সেটার থেকে আমাকে ক্যালকুলেশন করে এই লিকুইডিটি বের করতে হয়েছে। এখন লিকুইডিটিটা হচ্ছে আসলে এমন একটা জিনিস যেটা হলো যে আলটিমেটলি আমি ক্যাশ বা ক্যাশ ইকুইভ্যালেন্ট কত আছে, ক্যাশ অথবা ক্যাশ ইকুইভ্যালেন্ট বলতে যে ইমিডিয়েটলি আমি নগদ টাকা রূপান্তর করতে পারবো, বা অন্য কাউকে যদি আমি সেই টেন্ডারটা দেই যে ঠিক আছে তুমি এটা নিয়ে যাও, আমি তোমাকে ক্যাশ দিতে পারলাম না, তুমি এটা নিয়ে যাও, সে এটা নিতে পারবে, এটা ক্যাশ ইকুইভ্যালেন্ট হবে। যেমন আমার কাছে যদি 10 কোটি টাকার শেয়ার থাকে, হ্যাঁ, তাহলে আগামীকাল সকালে গিয়া কিন্তু আমি 10 কোটি টাকার শেয়ার বাজারে বিক্রি করতে পারবো, কারণ ঢাকা স্টক এক্সচেঞ্জে গেলে আমি হয়তো কত দামে বিক্রি করবো সেটা জানি না, কিন্তু আমি বিক্রি করতে পারবো এইটুকু নিশ্চয়তা আছে, কারণ বিক্রি হবে, কেউ না কেউ কিনবে। মানে আমরা আইডিয়াল কন্ডিশনটা ধরে নিচ্ছি যে শেয়ার মার্কেটের অবস্থা খারাপ এরকম না হইয়া যদি একটু নর্মাল হয়, তাহলে আমি ধরে নিই যে 10 কোটি টাকা শেয়ার আছে, আমি শেয়ার দিয়ে দিলাম, আমি নগদ টাকা দিতে পারলাম না, 10 কোটি টাকা শেয়ার আছে, ধরো আমি তোমার নামে লিখে দিলাম, তুমি
এই কালকে গিয়ে তুমি তোমার এই নগদ টাকা ওখান থেকে উঠায় নেবে। আরেকটা হতে পারে ক্যাশ, একদম হার্ড ক্যাশ আমার ব্যাংকে আছে, ব্যাংক থেকে চেক দিয়ে আমি টাকাটা দিতে পারি, অথবা আমার একদম বোর্ডের মধ্যে টাকা আছে, সেই বোর্ড থেকে আমি খুলে দাঁড়ায় কারেন্সি নোট দিয়ে দিলাম। এই যে ক্যাশ অথবা ক্যাশ ইকুইভ্যালেন্ট, দ্যাট ইজ অ্যাকচুয়ালি দা লিকুইডিটি। এই জন্য বলা হয় ক্যাশ ইজ কিং, একটা কথা আছে ইংরেজিতে, ক্যাশ ইজ কিং। লিকুইডিটি যদি সমস্যা হয় তাহলে অনেক রকমের সমস্যা হতে পারে, সরকারের ক্ষেত্রে, ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে, ব্যাংকের ক্ষেত্রে। এখন রিসেন্টলি আপনারা শুনে থাকবেন যে একটা কথা আসছে যে এই যে ব্যাংক, এত ব্যাংক হয়ে গেছে, এখন নাকি 58টা ব্যাংক আছে বাংলাদেশে। মানে এই 58টা ব্যাংকের মধ্যে কয়েকটা ব্যাংকের তারল্য, যেটা মানে বাংলায় বলে লিকুইডিটি তারল্য নাকি, এটা বাংলা বলে আমি জানি না বাংলাটা কতটুকু যাই হোক, তারপরেও এটা তারল্য শব্দটা ব্যবহৃত হয়। তো বললো যে এই লিকুইডিটির পরিমাণ অনেক ব্যাংকে যেহেতু খেলাপি ঋণ বেশি হয়েছে এবং তাদের যে পরিমাণ মূলধন ছিল সেই মূলধন এখন আর নাই। তার মানে 100 কোটি টাকা লইয়া যদি সে ব্যবসাতে নামে, তার 20 কোটি টাকা যদি বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের মধ্যে রেখে দেয় আমানতকারীদের রক্ষা কবচের জন্য, সে যদি মার্কেট থেকে এই 120 কোটি টাকা আমানত হিসেবে নেয়, নেওয়ার পরে সে যদি বিভিন্ন ঋণ গ্রহীতাকে সে ঋণ বিতরণ করে, ঋণ বিতরণ করতে করতে দেখা গেল যে তার মূলধন নেমে আসছে 50 কোটিতে, তাহলে তার নেট ডেফিসিটটা কত আসে, মূলধনের ঘাটতি কত আসলো? বাংলাদেশ ব্যাংকে 20 কোটি আছে আর এখানে 50 কোটি, 70 কোটি। কিন্তু সে ইতিমধ্যেই আরো 80 কোটি টাকা, যে 150 কোটি টাকা বললাম লোন হিসাবে বিতরণ করছে, তাহলে 80 কোটি টাকা তো তার লস, 80 কোটি টাকা তো নাই। তাহলে যারা ব্যাংকে টাকা গচ্ছিত রাখলো, আমানত রাখলো, তারা যদি এসে টাকা চায় তাহলে টাকা তো দিতে পারবে না ব্যাংক। এরকম বহু ব্যাংকের অবস্থা এখন বাংলাদেশে আছে। এটা অঘোষিত ঘোষিত যেভাবে হোক না কেন আছে। ভাগ্য ভালো যে বাংলাদেশের দেউলিয়া আইনটা এত কঠিন না বা এত নির্মম না, বা যে কোনো কারণে হোক আমরা অনেক কিছুতেই আমাদের হয়তো গভর্নেন্স ইস্যুতে আমরা কোনো সময় কম্প্রোমাইজ করে আমরা এটাকে জোড়াতালি দিয়ে বলি যে না কোনো অসুবিধা নাই, এটা চলতে থাকুক, দেখা যাক কি হয়, আমরা তো আছি, এরকম একটা অবস্থা। তো এই ব্যাংকগুলির অবস্থাও তাই। বেশ কয়েকটা ব্যাংক তো আসলে এখন একটা বলবো যে গভর্নেন্সের ভিতরে যথেষ্ট অনিয়মের কারণে এটা খোলাসা হয়ে আছে। এখন এইটা সমালোচনার জন্য না, মানে যেটা সত্যি সেটা হলো যে ব্যাংকের ডিরেক্টর যারা থাকে তারা মনে করে যে আমার টাকাটা আমি উঠায় নিয়ে নি, এরপরে যা হয় হবে, কারণ আমানতকারী ওই ইন্স্যুরেন্স করা আছে, সে 10 লাখ টাকা যত টাকায় রাখুক না কেন তার অ্যাকাউন্টে সে 1 লাখ টাকা ইন্স্যুরেন্স হিসেবে পাবে, আর বাকিটা দায় দেনা পরিশোধ করার পরে রেশিও হারে যদি কেউ 1 কোটি টাকা রাখে তাহলে তার রেশিও একরকম হবে, যে 10 লাখ টাকা 1 লাখ টাকা রাখছে তার রেশিও একরকম হবে। তার মানে হলো এই জায়গাটায় একটা বড় ধরনের ব্যাংকিং এর ক্ষেত্রে যদি লিকুইডিটি বা হয়, তখন যদি কোনো কারণে ফাইন্যান্সিয়াল সেক্টরে 10 নামে বা অনেকগুলি ব্যাংক একসাথে লিকুইডেশনে যায়, তাহলে কিন্তু দেশের মানুষের আস্থা তো থাকবেই না, বরং দেশে একটা বিপজ্জনক অবস্থা তৈরি হয়ে যেতে পারে, মানে লুটপাট লুটতরাজ তৈরি হয়ে যেতে পারে। এই জায়গাটায় আসলে অনেকগুলি বিষয় আছে, এগুলি নিয়ে অনেক কথা আছে। আমি একটা ডকুমেন্টস আজকে আপনাদেরকে শেয়ার করে দেব, যে আমাদের দেশের ব্যাংকিং রিফর্মস প্লাস আমাদের কি করা উচিত, আমাদের রিমিটেন্স নিয়ে কি করা উচিত, মানি লন্ডারিং নিয়ে কি করা উচিত, বা কি ধরনের আইন কানুন আছে, এটার একটা আমি দিয়ে দিব কিছুক্ষণ পরে। ওই শীটটা হ্যান্ড আউট হিসাবে কাজে লাগবে, ওইটা আমি কিছুক্ষণ পরে এই স্লাইডের পরে আমি ওখানে চলে যাব। এই স্লাইডটা কি দেখা যাচ্ছে? স্যার লিকুইডিটি স্লাইডটা দেখতে পাচ্ছি। আচ্ছা, হ্যাঁ এইটা।
তাইলে এখন আমরা একটু ব্যাকগ্রাউন্ড কথার পরে আমরা এখানে আসলাম যে আমরা আসলে একটু মানে ব্যাকগ্রাউন্ডের কথাগুলি শোনার দরকার ছিল। এখন এখানে লিকুইডিটি, হোয়াট ডু ইউ মিন বাই লিকুইডিটি, পরীক্ষায় কিন্তু থাকে অনেক সময়। লিকুইডিটি হচ্ছে এবিলিটি টু মিট অ্যান্টিসিপেটেড অ্যান্ড কন্টিনজেন্ট ক্যাশ নিডস। মানে আমার সামনে আমি জানি না, আমি কিছু নির্ধারণ করলাম আর কিছু আমি জানি না, আমার ক্যাশ দরকার হতে পারে, এটা মিট করার ক্ষমতা। অ্যান্টিসিপেটেড মানে আমি ধারণা করছি আমার এত পরিমাণ টাকা লাগবে, আর একটা হচ্ছে এর পরে লম্বা সময়ের জন্য আমার কত লাগবে আমি জানি না, আমি হয়তো 3 মাস বা 6 মাসেরটা ক্যালকুলেশন করলাম, কিন্তু এরপরে আমার আরো ট্রানজাকশন বাড়বে, আমার আরো বিভিন্ন ধরনের আনসিন খরচের উদ্ভব হবে, তাহলে আমার কত লাগবে, এটাকে বলা হয় কন্টিনজেন্ট বা আনফরসিন। সম্ভাব্য আমার নগদ কত লাগবে, এইটা মিট করার যে ক্ষমতা, এটা মানে বিভিন্ন সেন্টেন্স দিয়ে বোঝানো হচ্ছে যে লিকুইডিটির একাধিক নোটেশন আছে। আবার বলা হচ্ছে যে ক্যাশ নিডস may arise from withdrawal of deposits, liability maturities and loan disbursement। ওই যে কিছুক্ষণ আগে যেটা বললাম যে মানুষ কত টাকা জমা রাখলো, আর এই জমা রাখার পরে যদি এফডিআর থাকে, সে এফডিআর যেই তারিখে পূর্ণ হলো, যদি তারা কেউ ইচ্ছা করে উঠায় নিতে চায়, এবং এই যে টাকা জমা রাখছে উঠায় নিয়ে যেতে চায়, আর আমি যে লোন দিলাম, লোনের টাকা যদি আমি আদায় না করতে পারি, তাহলে তো আমি এই আমানতকারীর টাকা ফেরত দিতে পারবো। তো এটাও লিকুইডিটির মধ্যে আসে, যে লিকুইডিটি আসলে কনসিডার দা টু থিংস, দ্য ডিপোজিটস এন্ড লোন ডিসবার্সমেন্ট। এখন লোন ডিসবার্সমেন্ট বা লোন রিকভারি, এখন minimum criteria of liquidity is the ability both to meet commitments when due and to undertake new transactions when desirable। তাহলে ন্যূনতম ক্রাইটেরিয়াটা হলো যে আমি যে কমিটমেন্ট করেছি এটা ঠিক টাইমে পরিশোধ করা, আর একটা হলো আমার নতুন যে আরো নতুন করে যে লেনদেন হবে সেই লেনদেনের জন্য প্রস্তুতি, বা আমার যে কাঙ্ক্ষিত লেনদেনগুলি হবে এটার জন্য ব্যবস্থা নেওয়া। এইটা কিন্তু ব্যাংকের ক্ষেত্রে যেরকম, এটা বিজনেসের ক্ষেত্রে সেরকম। তো এই লিকুইডিটি সংজ্ঞাটা কিন্তু আসলে মানে সব কভার করে, যে এটা বিজনেসের ক্ষেত্রেও হতে পারে, এটা ব্যাংকও বিজনেস প্রতিষ্ঠান, ব্যাংক টাকার কারবার করে, আর অন্যরা হয়তো পণ্য এবং টাকা দুইটাই করে। তারপরে হচ্ছে estimated liquidity, আমার কত লিকুইডিটি দরকার, how much money I need to have in cash, আমার কত পরিমাণ টাকা ক্যাশে থাকা দরকার। যেমন ব্যাংকে যেটা বলা হয়, ব্যাংক strives to maintain adequate liquidity। এখন এই যে এডুকেট শব্দটা, এটার কিন্তু একটা মিনিং আছে, যে এটা আসলে অপটিমাম। এডুকেসি বলতে এখানে কাঙ্ক্ষিত মিনিংফুল লিকুইডিটি থাকতে হবে, কারণ টু মাচ লিকুইডিটি নিডলেসলি লিমিটস ব্যাংকস আর্নিংস। যদি বেশি টাকা আমার লিকুইডিটি থাকে, তার মানে ব্যাংকের ভিতরে টাকা আইডেল পড়ে থাকলো। and too little liquidity expose a bank to possibility of costly emergency measures to secure needed funds। আর যদি মানে বেশি টাকা হলেও যেরকম পড়ে থাকে আইডেল, কম টাকা হলেও পাওনাদারের টাকা দেওয়া যায় না। যেমন অনেক সময় আমরা ব্যাংকে যখন চেক পাঠাই, বলে স্যার একটু 2টা ঘন্টা সময় দেন, আমি আরেকটা ব্রাঞ্চ থেকে টাকা এনে আপনাকে দিচ্ছি, আমার এখানে স্যার টাকা নাই। তো বাংলাদেশে একটা সুবিধা আছে, ব্রাঞ্চ ব্যাংকিং হইয়া সুবিধা ইউনিটারি ব্যাংকিং না, মানে একটা ব্যাংক একটা জায়গায় কাজ করে, একটা প্রভিন্সে বা একটা এলাকায় কাজ করে, এরকম না। ওই ব্রাঞ্চ ব্যাংকিং এর মাধ্যমে এরকম হয়, বা ওই যে এখানে কল মানি মার্কেট থেকে টাকা নিয়ে আসা অনেক সময় এগুলি শোধ করে। তারপরে এটা বিজনেস প্রতিষ্ঠানের ক্ষেত্রেও তাই অনেক সময় এরকম হয়। Liquidity should be sufficient to cover probable fluctuation in loans and deposits with a small
মার্জিন। আচ্ছা, এখানে যে স্লাইডটা এটা আসলে অনেকটা ব্যাংকিং এর আদলে আসছে। আমরা ব্যাংকিং এর কথাটা বেশি আনছি কেন হলো যে বিজনেসটা আমরা একটু পরে আসবো। আমরা নেটওয়ার্কিং ওয়ার্কিং ক্যাপিটাল নিয়ে যখন আর একটা স্লাইডে যাব তখন আমরা সেখানে আমি ওই একটা হ্যান্ড আউট দেব যে ওখানে ওই আলোচনাটা করব। কারণ ব্যাংক হচ্ছে ব্যাকবোন অফ দ্য ইকোনমি, এটাকে বলা হয়। যার কারণে ব্যাংকের লিকুইডিটি ক্রাইসিস হলে কিন্তু সব জায়গায় এটা সমস্যা। কারণ আলটিমেটলি বিজনেস প্রতিষ্ঠান টাকা কোথায় রাখে? সে কি কোটি কোটি টাকা তার নিজের বোর্ডের মধ্যে রাখে? কোথায় রাখে? তার লেনদেনটা তো পুরো ব্যাংকের মাধ্যমেই হয়, তাই না? এই যে যত গ্রুপ অফ কোম্পানি আছে সবাই লেনদেনটা তো ব্যাংকের মাধ্যমে হয়, সেক্ষেত্রে ব্যাংকের লিকুইডিটি ইজ দ্য ফোকাস। এখন এখানে বলা হচ্ছে হোয়াইল লিকুইডিটি নিডস ক্যান নট বি প্রেডিক্টেড উইথ সার্টেনলি or certainty, they can be closely determined by reviewing the first fluctuation in loan and deposits and by keeping a careful watch on the current business situation. এখানে বলা হচ্ছে যে আসলে কত লাগবে এটা তো আসলে সঠিকভাবে নির্ধারণ করা খুব কঠিন। তারপরও বলা হয় যে বিগত সময়ের যে আমার লেনদেন হচ্ছে, আমার কত পরিমাণ টাকা আসলে গেছে, আমি গত 6 মাস 1 বছরের একটা যদি হিসাব বের করি, কত টাকা আমার ব্যাংক থেকে বাইরে হয়েছে, লোন কত দিচ্ছি, কত রিকভারি হয়েছে, এইটা মিলাইলে মোটামুটি বোঝা যায় যে আমি কিভাবে একটা হিসাব বের করতে পারবো, একটা মোটামুটি একটা এস্টিমেট করতে পারবো। হ্যাঁ, এই যে কেয়ারফুল ইভ্যালুয়েশন, তাহলে ম্যাক্সিমাম লিকুইডিটি আমি মেনটেন করতে পারবো। এখন এই লিকুইডিটি রিস্ক, আমি কিন্তু যে কথাগুলি বলছি এগুলি খুব সাদাসাটা ভাবে, কোনো আমরা একেবারে সায়েন্টিফিক ক্যালকুলেশন বা কোনো ফর্মুলা দিয়ে আমরা এখানে দরকার নাই। আমাদের পরীক্ষারও এই যে কোর্স, আমাদের এই কোর্সে আমাদের লিকুইডিটি ক্যালকুলেশনের কিন্তু অনেক সংজ্ঞা আছে, অনেক অঙ্ক আছে। আমি কিছু দেব, কেউ যদি ইচ্ছুক হয় তাহলে যে হ্যান্ড আউট দিয়ে দেবো আজকে 2টা, সেখানে কিন্তু এই প্রবলেমগুলি আছে এবং ক্যালকুলেশনের মেথডও আছে। কেউ ইচ্ছুক হলে সেটা হয়তো পরে ভবিষ্যতে কাজে লাগতে পারে। স্যার দিয়ে দিয়েন, দিদারুল ভাই আছে, ওনার মেইলে দিলেই হবে। হ্যাঁ, দিয়ে দিব। আমি যদি এইটা এই কোর্সে না লাগবে, অন্য কোর্সের জন্য লাগবে, অথবা ব্যক্তিগত জীবনে লাগবে, বাস্তব জীবনে, এটা একেবারে এটা প্র্যাকটিক্যাল ইস্যু, লিকুইডিটি ম্যানেজমেন্ট। There are 3 types of liquidity risk. এক হলো ফান্ডিং রিস্ক, অ্যাসেট লিকুইডিটি রিস্ক, ইন্টারেস্ট রেট রিস্ক। এর প্রথমটা তো বোঝাই যায় যে ফান্ডিং রিস্ক বলতে আমরা কি বোঝাচ্ছি। এখন এগুলি যদি আমরা একটু একটা একটা করে দেখি, ফান্ডিং রিস্কটা হচ্ছে ইট ডিপেন্ডস অন পারসেপশন অফ দ্য মার্কেট অফ দ্য ক্রেডিট স্ট্যান্ডিং অফ দ্য ব্যাংক। মানে আমার মানুষ আসলে কি ধারণা করছে যে আমি কত টাকা লোন দিয়েছি, আসলে আমার এই খেলাপি ঋণের পরিমাণ কত, আর আমি যদি এখন প্রকাশিত হয়ে যায় যে কোন কোন ব্যাংকে কত কোটি টাকা খেলাপি আছে, কেউ বাংলাদেশ ব্যাংকে ঢুকলে বা মোটামুটি তথ্য বাইর করলে জানা ফেলতে পারে যে আসলে ওই ব্যাংকের অবস্থাটা কি। যারা 1-2 লাখ টাকা রাখে তাদের হয়তো আদার ব্যাপারের মতো জাহাজের খবর নিয়ে লাভ নাই, কিন্তু যারা এই বড় অঙ্কের এফডিআর রাখে বা ব্যবসায়ীরা আছে, তারা কিন্তু খবর ঠিক বাইর করে ফেলে। এই ফান্ডিং রিস্কটা কিন্তু এরকম যে আমি ফান্ডিং রিস্কটা আসলে ব্যাংকের ক্রেডিট স্ট্যান্ডিং অবস্থাটা কিরকম, অর্থাৎ তার ডিসবার্সমেন্ট, লোন কত হয়েছে, রিকভারি কত হয়েছে, খেলাপি কত আছে, রিশিডিউল কত করছে, এবং আসলে আলটিমেটলি তার এখন মূলধনের সাথে বিশ্লেষণ করলে তার মার্কেটের অবস্থাটা কি সেটা আমরা বের করে ফেলতে পারি। নরমালি শেয়ার মার্কেটের মতো, যে যারা অনেক টাকা ব্যাংকে রাখে বা বিভিন্ন ব্যাংকে তারা অ্যাকাউন্ট খোলে, তারা কিন্তু এই জিনিসটা দেখে যে আসলে কোন ব্যাংকের অবস্থা কিরকম। আমি রাখলাম, কিন্তু 2 দিন পরে যদি কোনো কারণে ব্যাংক আমাকে টাকাটা দিতে না পারলো, আমার টাকা আছে হিসাবে, সবকিছুই আছে, কিন্তু ব্যাংক বলতেছে যে ভাই এটা আরো কয়দিন পরে একটু করেন, এখন তো আমাদের এই সমস্যা, ওই সমস্যা, নানান রকম তাল বাহানা। অথবা আমি যদি ইন্টারন্যাশনাল এক্সপোর্ট ইম্পোর্ট করি, ইম্পোর্টে যদি টাকাটা সে টাইমলি দিতে না পারে,
এলসি খুললাম, তার এগেনস্টে যদি সেই পরিমাণ টাকা আমার আছে, কিন্তু সে যদি ফরেন রিজার্ভ ফরেন কারেন্সি আমাকে আইনা দিয়া সেই সাপোর্ট না দিতে পারে, তাহলে তো আমার ইম্পোর্ট পিছিয়ে যাবে। সো এটা কিন্তু বড় ব্যবসায়ীদের জন্য খুব কনসার্ন ইস্যু হয়ে যায়, বড় আমানতকারীদের জন্য কনসার্ন ইস্যু হয়ে যায়, প্রাতিষ্ঠানিক আমানতকারী আছে তাদের জন্য বিশাল ইস্যু হয়ে যায় ফান্ডিং রিস্ক। এইটা গেল অ্যাসেট লিকুইডিটি রিস্ক। এটা হলো কি, ইট অ্যারাইজেস হোয়েন অ্যাসেটস আর নট রেডিলি ট্রেডেবল। আমার অ্যাসেট আছে, কেউ কিনতে চাচ্ছে না। এটা হলো যে আসলে লিকুইডিটি রেশিও তো আমরা বের করি, লিকুইডিটি রেশিও কিন্তু দুইটা। একটা হতো দুইটা, মানে একেবারে খুব শর্ট টার্মে যদি আমরা যাই তাহলে দুইটা লিকুইডিটি রেশিও, একটা হলো কারেন্ট রেশিও আর একটা হলো কুইক রেশিও, আরেকটা হচ্ছে ওভারঅল রেশিও, ওভারঅল লিকুইডিটি রেশিও। সেটাতে আমি এখন গেলাম না, কারণ হলো রেশিও অ্যানালাইসিস আপনারা করছেন কিনা এখনো জানি না, যদি কেউ করে থাকেন তাহলে হয়তো বুঝবেন। আমি শুধু দুইটা রেশিও নিয়ে কথা বলতে চাই, একটা হলো কারেন্ট অ্যাসেট এবং কারেন্ট লায়াবিলিটির মধ্যে এটা কম্পেয়ার করা হয়। কম্পেয়ার করে যদি 2 টাকার অ্যাসেটের জন্য, সরি 2 টাকা লায়াবিলিটির জন্য 1 টাকার অ্যাসেট থাকে তাহলে কিন্তু রিস্ক। যদি 1 টাকা লায়াবিলিটির জন্য 2 টাকার অ্যাসেট থাকে, তার মানে হলো আমার অ্যাসেট দ্বিগুণ আছে সেটা লায়াবিলিটি শোধ করার জন্য, অর্থাৎ আমার কাছে 2 টাকা আছে, আমার দেনা হলো 1 টাকা, সেক্ষেত্রে কিন্তু রিস্ক নাই। বুঝতে পারলাম? আমার 2 টাকার অ্যাসেটের এগেইনস্টে যদি লায়াবিলিটি 1 টাকা হয় তাহলে কিন্তু কোনো রিস্ক নাই। 1 টাকা হইলেও রিস্ক থাকে না, কিন্তু তারপরেও একটা কথা থেকে যায় যে 1 টাকা হইলে কিন্তু কখনো কখনো এটা যদি ব্যালেন্স লস করে ফেলে তাহলে কিন্তু খবর আছে, কারণ তখন কিন্তু ম্যানেজমেন্টের এফিসিয়েন্সি খুব ইম্পর্টেন্ট। কারণ আমি 1 টাকা দেনা আছি আর আমার 1 টাকা প্রতিদিন লাভ হইতেছে, বা 1 টাকার ক্যাশ আছে, পরের টাকা দিয়ে ব্যবসা করা যেরকম লাভজনক, আবার পরের টাকা দিয়ে ব্যবসা করতে সেরকম যোগ্যতাও লাগে, দক্ষতাও লাগে। তো সেই জন্য ব্যাংকেও অনেক সময় এরকম একটা অবস্থার মধ্যে পড়ে যে এই রেশিও গুলি ক্যালকুলেশন করতে হয়, যে আমি শর্ট টার্ম অ্যাসেট গুলি আসলে আমি যেগুলি আছে, বা বিজনেস প্রতিষ্ঠানের শর্ট টার্ম অ্যাসেট গুলি যেগুলি আছে সেগুলি আমি বিক্রি করি, যেমন অ্যাকাউন্টস রিসিভেবল। তারপরে হচ্ছে যেমন আমরা বলি যে স্টক, ক্লোজিং স্টক বা ইনভেন্টরি, যেটা এটা কিন্তু ইচ্ছা করলে আমি বিক্রি করতে পারবো না। আমি চাইলেই কালকে আমার গোডাউনে এই মানে 1 টন তুলা আছে, আমি বিক্রি করতে চাই, কালকে আমি উইদিন 1 উইক আমি বিক্রি করতে পারবো, এরকম কোনো সম্ভাবনা নেই, কারণ এটার জন্য তো সেরকম চাহিদা সম্পন্ন লোক দরকার হবে। কিন্তু কিছু কিছু জিনিস আছে বিক্রি করা যায়, যেমন অ্যাকাউন্টস রিসিভেবলের কথা বললাম, অর্থাৎ আমি ধারে কারো কাছে বিক্রি করছি, সে আমাকে 40 দিন পরে টাকা দেবে, কিন্তু 40 দিনের আগে সে আমাকে একটা নোট দিয়েছে, সে নোটটা অ্যাকাউন্টস রিসিভেবল নোট, সে নোটটা কিন্তু আমি ব্যাংকে গিয়ে ভাঙাইতে পারি, বা বন্ড মার্কেটে, এটা বেসরকারি বন্ড মার্কেট যেটা বলি, ইনস্ট্রুমেন্ট বা প্রমিজারি নোট হিসাবে, ওখানে আমি এটা কিন্তু আরেকজনকে ডিসকাউন্টিং করে সেটা আমরা বিক্রি করতে পারি। তো এই ধরনের ক্ষেত্রে কিন্তু যে সমস্ত অ্যাসেট গুলি খুব ক্যাশে দ্রুত রূপান্তর করে, আমি যেটা ওই যে শেয়ারের কথা বললাম, স্টকের কথা বললাম, দ্যাট ইজ গুড, যেটা আমি কালকে সকালে কিন্তু মতিঝিলে গিয়ে বিক্রি করে ফেলতে পারবো। কিন্তু কিছু কিছু অ্যাসেট আছে সেগুলি আমি সাথে সাথে বিক্রিও করতে পারবো না, এবং বিক্রি করতে না পারলে আমার লিকুইডিটি রিস্ক বেড়ে যাবে। আমার যদি বলা হয় যে যখন কোথাও বন্যা হয়, দুর্যোগ হয়, প্রাকৃতিক দুর্যোগ হয়, তাহলে এই দুর্যোগের সময় সবচেয়ে বড় যে সমস্যাটা সেটা হলো সম্পদ আছে, আমি 10 একর বা 20 একর জমির মালিক, কিন্তু সব তো বাসায় টাসায় নিয়ে মানে করে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়ে এখন আমার ঘরেও নাই, মানে ওষুধ কেনার পয়সা নাই, টাকা নাই, নগদ টাকা নাই,
বিক্রি করতে চায়, কিন্তু কেউ না। আমি 10 একর 20 একরের মালিক হইয়া আমার কাছে যদি টাকা না থাকে, তাহলে যারা 1-2 একরের মালিক অথবা ভূমিহীন, তাদের কাছে তো টাকা থাকবে না মোটেই, তাদের অবস্থাও খারাপ। সুতরাং এই যে পরিস্থিতিটা, এরকম বলা হয় যে দুর্যোগ কিন্তু যখন এরকম শুরু হয়, তখনও কিন্তু অ্যাসেটের দাম একদম কমে যায়, কিন্তু তারপরও অ্যাসেট বিক্রি করা যায় না। এই যে দুর্যোগ মোকাবেলার মধ্যে এটাও কিন্তু একটা বড় ইস্যু, যে দুর্যোগকালীন সময়ে এই জন্য আসলে সাপোর্ট দিতে হয়, যাতে করে ভূমিহীন কেউ, কোনো লোক, যেমন নদী ভাঙ্গা লোকের কথা বলি, অথবা আইলা ঘূর্ণিঝড় যে কোনো কারণে ক্ষতিগ্রস্ত হইয়া যে হয়, এই সমস্ত ক্ষেত্রে যে হয়, যে অ্যাসেট লস হয়, এই সমস্ত সময় কিন্তু এই ম্যানেজমেন্টটা খুব ইম্পর্টেন্ট ইস্যু। অ্যাসেটের ক্ষেত্রে, অ্যাসেট লিকুইডিটির ক্ষেত্রেও কিন্তু ম্যানেজমেন্টটা খুব ইম্পর্টেন্ট ইস্যু, যে আমাকে আগে থেকে খেয়াল করতে হবে যে আমি কোন কোন অ্যাসেট গুলি আমার ধরে রাখতে হবে, যাতে করে আমার অ্যাসেট জনিত লিকুইডিটি রিস্ক তৈরি না হয়। অ্যাসেট জনিত ইস্যু আমি ইয়েতে 86 সালে আমার মনে আছে, আমি যখন আমার মাস্টার্সে 1986 সালে আমি করলাম, বাংলাদেশ টেক্সটাইল মিলস কর্পোরেশন আমার ইন্টার্নি ছিল। আমি ওখানে আমার থিসিস লেখার জন্য ওইটাকে করলাম। তখন টপিক ছিল অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেম। আমি জানি না আপনারা তখন কে কোন ক্লাসে পড়তেন। তো 86 সালে আমার যে সুপারভাইজার ছিল, হ্যাঁ, জন্মই হয়নি অনেকেরই, আচ্ছা, কারো কারো হয়তো হয়েছে, কাজ বয়স হয়তো অত ছিল না। যাই হোক, আমি তখন, আমার সুপারভাইজার খুব ক্রেজি, উনি আমাকে বললো যে তুমি অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেম নিয়ে কাজ করো। তখনও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ডিপার্টমেন্টের নাম অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেম হয় নাই। আমাদের বলতেছে যে তুমি এটা নিয়ে কাজ করো। আমি বললাম, স্যার, এটা তো এমন একটা ইস্যু, এখন পর্যন্ত আমরা অ্যানালগ টেলিফোন ইউজ করি, তখন তো মোবাইল ফোনের কথা দূরে থাকুক, মানে একটা টেলিফোন বাসায় থাকাটা মানে বিশাল রাজকীয় ব্যাপার স্যাপারের মতো এরকম। তো আমি বললাম, স্যার, এখানে আসলে অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেম কোনো টেকনোলজি নাই, কম্পিউটার তখনও আসে নাই। কম্পিউটার দিয়ে একটা যারা ব্যবহার করতো এসি রুমের মধ্যে, সেটাও আবার খুব সযত্নে একেবারে ঢাকে ঢুকে করে এসি রুম, মানে এটা মানুষ থেকে আরো বেশি যত্নশীল অবস্থায় থাকতো। কম্পিউটার স্যার এসি রুমে না রাখলে কম্পিউটার ভাইরাস ঢুকেছে, জুতা খুলে ঢুকতে হয়, ভাইরাস ঢুকে, এবং এটা ডাস্টে এটা হয়ে যায়, ওই যে ভিতরে হার্ড ডিস্ক নষ্ট হয়ে যায়, এটার স্ক্রিন নষ্ট হয়ে যায়, এবং এটা কিবোর্ড নষ্ট হয়ে যায়, এইসব নানান রকম কথাবার্তা বলছে। যাই হোক, তখন তো আর এত টেকনোলজি অ্যাডভান্সমেন্টের মধ্যে যায় না। যাই হোক, আমি অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেমের উপরেই তখন আমার এই থিসিসটা লিখলাম। তো আমি গল্পটা কেন বলতেছি, যে আসলে যে অ্যাসেট ম্যানেজমেন্টের অ্যাসেট লিস্টটা যে কিভাবে তৈরি হয়, তখন ওই কাজ করতে গিয়ে আমি বুঝলাম যে তাদের বিটিএমসির ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট যখন আমি দেখতে গেলাম, তখন তাদের এই বই পুস্তক রেকর্ড এগুলি আমাদের অবশ্য সেখানে করার আমার একটা সুবিধা ছিল। আমাদের আইসিএম এর একজন মেম্বার ছিল ওখানে, ইসাক সাহেব। ইসাক স্যার মারা গেছে, আমার যথেষ্ট হেল্প করেছে। ইসাক স্যার বললো যে তুমি কোনো চিন্তা করো না, আমি যেহেতু এখানে আছি, এবং ইন্টারেস্টিংলি আমি তখন কিন্তু আবার আইসিএম এর ছাত্র, 86 সালেও তখন আমি আইসিএম এর স্টুডেন্ট। তো আমি ওই বললাম, স্যার, এই অবস্থা, এখন আপনি আমাকে যদি সাহায্য করেন। উনি তখন এটা চিফ অ্যাকাউন্টেন্ট ছিল, সিএফও তো আর তখন নাম ছিল না, তখন চিফ অ্যাকাউন্টেন্ট ছিল। তো বললো যে কোনো অসুবিধা নাই, আমি তোমাকে করবো, এই বলে দেবো কিভাবে কিভাবে তুমি কোথা থেকে কি ইনফরমেশন। তখন আমি ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট নিয়ে যখন কাজ শুরু করে দিলাম, তখন দেখলাম যে তাদের হিউজ পরিমাণ আইডেল ফিনিশড গুডস পড়ে আছে। মানে তাদের ওই ওয়ার্কাররা প্রোডাকশন সাইডে প্রোডাকশন করেই গেছে, কিন্তু মার্কেটিং সাইডে আসলে পুরোপুরি ডিমান্ড ঠিক না করে তারা কিন্তু সাপ্লাই সাইডটা বাড়ায় ফেলছে, মার্কেটিং সাইডটা, মানে ডিমান্ড সাইডটা
ইয়ে হয়ে আছে, আনঅ্যাড্রেসড হয়ে আছে, যার কারণে প্রচুর পরিমাণ বিছনা চাদর থেকে শুরু করে বালিশের কভার, তখন তো অন্য প্রাইভেট কোম্পানি অত টেক্সটাইল ইয়ে ছিল না, হ্যাঁ, বিটিএমসি ছাড়া। বিটিএমসির এই কাপড় থেকে শুরু করে সাদা মার্কিন কাপড়, যত রকমের কাপড় আছে সব এই বিটিএমসি থেকেই হইতো। কারণ রাষ্ট্রায়ত্ত ব্যাংক গুলি, প্রতিষ্ঠানগুলি পরবর্তীতে তো সরকার এগুলি ডিসেন্ট্রালাইজ করছে, ওর মধ্যে তখন বিটিএমসি কিছু ডিসেন্ট্রালাইজ করছে এবং সামান্য কিছু ডিসেন্ট্রালাইজ করছে, ম্যাক্সিমাম বিটিএমসির অধীনেই ছিল। এদের তখন আমি দেখলাম যে এদের লাভ তো আসলে অনেক টাকা, কিন্তু ক্যাশে টাকা নেয়। মানে ইনফরমেশন সিস্টেমটা এরকম যে একটা ডিপার্টমেন্টের সাথে আরেকটা ডিপার্টমেন্টের ফাংশনাল যে শেয়ারিংটা এবং ফাংশনাল যে ক্রস ডাটা কম্পারিজনটা, সেগুলি কিন্তু হয়নি। আমার মার্কেট ফোরকাস্ট করতে হবে, ডিমান্ড ফিক্স করতে হবে, এবং ডিমান্ডের এগেইনস্টে আমার কত পরিমাণ ফিনিশ গুডস তৈরি করতে হবে এবং কত পরিমাণ আমি অনলাইনে বা ইন প্রসেসে রাখবো, এবং আমি এই মার্কেটে যাতে আমার পণ্যের দাম ওভার সাপ্লাইয়ের কারণে ফল না করে, অথবা আমার উৎপাদনের ক্ষেত্রে আমি যাতে করে শ্রমিকদের মজুরি দেওয়ার সময় আমি লাভ বেশি হচ্ছে কিন্তু শ্রমিকরা মজুরি পাচ্ছে না, শ্রমিকদের মধ্যে যাতে আনরেস্ট তৈরি না হয়। কারণ শ্রমিকরা তো বলবো যে আমরা কষ্ট করে করছি, এত কোটি টাকা লাভ হয়েছে, অথচ ম্যানেজমেন্ট আমাদেরকে টাকা দিচ্ছে না, তখন কিন্তু একটা হট্টগোল হয়ে যায়, এবং তখন ম্যানেজমেন্ট এবং শ্রমিকদের মধ্যে বিশাল একটা তুল কালাম কাণ্ড ঘটে যায়। সিবিএর নেতারা তখন মাঝখান দিয়ে 2 পয়সা কামাই করা শুরু করে। যাই হোক, এইখানে তখন আমি দেখলাম যে হায় হায়, এখানে তো এরা আসলে বিশাল এই একটা সমস্যা সৃষ্টি করে বসে আছে, এবং সেই সমস্যার কোনো সমাধানও বের করতে পারছে না। কারণ বের করবে কিভাবে? জোর করে তো আর মানুষের বাড়িতে নিয়ে বিছনা চাদর বা বালিশের কভার অথবা মার্কিন কাপড় অথবা অন্যান্য যে সমস্ত প্রিন্টের কাপড় এগুলি বিক্রি করতে পারছে না। এখন ফেরিওয়ালাদেরকে ডাইকাও যদি দেয়, তাহলে ফেরিওয়ালারা আর কত বিক্রি করতে পারবে? এবং একটা সময় ছিল তখন কিন্তু মানুষ এখন যেরকম একজনে 4-5টা করে জামা আমরা কিনি, বছরে 7-8টা 10টা 20টা 50টা জামাও কিনি, তখন কিন্তু এত জামা কেনা হতো না। আমি জানি না তখন কিন্তু এত জামা কাপড় কেনা হতো না। 86 সালের শেষের দিকে অবশ্য 86 সাল না 88 সালে গার্মেন্টস ইন্ডাস্ট্রি গুলি আস্তে আস্তে রাইজ করা শুরু করলো। 86 সালে টেইলারিং দোকানের মতো কিছু কিছু গার্মেন্টস তখন চালু হইতো, মানে প্রাইভেট বাড়িগুলিতে 10টা 20টা মেশিন নিয়ে তখন হইতো, এরকম করে করে এই কিছু কিছু গার্মেন্টস ইন্ডাস্ট্রি তখন বের হয়েছে। তখন হয়তো জামা কাপড় বাংলাদেশেও বিক্রি হয়তো, বাইরেও যেত। ছোট ছোট ব্যবসায়ীরা তখন বিদেশে এগুলি খুঁজে খুঁজে বের করে ওই সমস্ত দেশ থেকে অর্ডার নিয়ে এসে তারা ওখানে পাঠায়। বিশেষ করে ইউরোপিয়ান কান্ট্রি গুলিতে ছোট ছোট আকারে, মানে ব্যক্তিগত উদ্যোগে সেখানে যাইতো, যাইয়া ওখানকার তারা খরিদ্দার, তাদের সাথে কথাবার্তা বলে হয়তো সেখানে 10,000 পিস বা 5,000 পিস বা 2,000 পিস এরকম পাঠায়। তো এতে কেউ কেউ ধরাও খাইছে, ঠিকমতো শিপমেন্ট করতে পারে নাই, একটা শিপমেন্ট মারি গেছে, ব্যাস ওই মেশিন টেশিন সব বিক্রি করে ব্যাংকের ঋণ শোধ করে পরে বাড়িঘর বিক্রি করে ওখান থেকে মাপ টাপ চাইয়া চলে আসছে, আর জীবনও গার্মেন্টস করতে যায়। যাই হোক, এই কথাগুলি বলছি এই কারণে যে এই যে লিকুইডিটি রিস্কটা আমি বিটিএমসি দেখলাম, এটা অনেক আগে শুরু হয়েছিল। আর আমি যখন দেখছি তার 3 থেকে 4 বছর আগে শুরু হয়েছিল এই ঘটনাটা। তখন আমার মনে আছে, আমি যখন মানে রিপোর্ট রেডি করে তখন ম্যানেজমেন্টের সাথে বসলাম, কথা বললাম, তখন তারা বললো যে হ্যাঁ এইরকম একটা হয়েছে। তখন আর কি যে আসলে ক্রস ডিপার্টমেন্টাল যে ডিসকাশন এবং ডিসিশন মেকিং এর জন্য যে বটম আপ বা টপ ডাউন অ্যাপ্রোচে যে ডিসিশন মেকিং করতে হয়, এটা যদি না হয় তাহলে যে রিস্ক তৈরি হয়, লিকুইডিটি রিস্ক, তখন আমার ওই অ্যানালাইসিস থেকে আমি বের করার চেষ্টা করেছিলাম। যে এই কথাটা বলছি এই কারণে যে অ্যাসেট কিন্তু আছে, লাভও আছে, সব কিন্তু আছে, বই পুস্তকও কিন্তু সব আছে, কিন্তু ক্যাশে টাকা নেই, বেতন দিতে পারছে না, বিটিএমসির অবস্থা। তো এই ধরনের ঘটনা কিন্তু এখনো কোনো কোনো সময় কোনো কোনো প্রতিষ্ঠানে ঘটে। কিছু কিছু প্রতিষ্ঠান তো অবশ্য নকল কারখানা আছে, তারাও ওভার প্রোডাকশনে চলে যায়, তাদের ওখানেও কারখানার দেখা যায়
শ্রমিকদের মজুরি দিতে পারে না, কারণ তাদের উদ্দেশ্য হলো যে ধরা যদি না খায় তাহলে তো বাম্পার, আর যদি ধরা খাইলাম তাহলে তো শেষ। অথবা ধরা খাওয়ার আগ পর্যন্ত গোপনে গোপনে বিক্রি করতে যায়, যদি দেখা গেলো যে মার্কেট এখন খারাপ, কারণ হলো যে ওই যে র্যাবের ম্যাজিস্ট্রেট সার্ভার আইসা দইয়া ফেলতে পারে কোনো সময়, তাহলে সাবধানে কেমনে কেমনে বিক্রি করবে। যেমন টাকা উল্টাপাল্টা বানাইয়া বিক্রি করে, টাকা বানাইলাম কিন্তু টাকা তো বিক্রি করতে পারতেছি না। হ্যাঁ, কারণ 10 লাখ টাকার বান্ডেল আমি 10,000 টাকা বিক্রি করবো, কিন্তু 10,000 টাকাতে বিক্রি করতে পারতেছি না, তাহলে বানাইয়া লাভ হলো কি? এটাও কিন্তু এক ধরনের ব্যবসা। তো ইনফ্যাক্ট এরকম আর কি। তো অ্যাসেট মানে রিস্কটা খুব ইম্পর্টেন্ট ইস্যু অ্যাকাউন্টিং পয়েন্ট অফ ভিউ থেকে, এবং অ্যাসেট রিস্কটা যদি তৈরি হয়, এটা দুর্যোগের জন্য হতে পারে, এটা ভুল সিদ্ধান্তের কারণে হতে পারে, ডিমান্ড ফরকাস্টের কারণে হতে পারে, এটা মার্কেটে যদি কোনো কারণে ইনফর্মাল সেক্টরে, যেটা আমি বলছি সোরাই কারবারি টারবারি এই সমস্ত, এরকম যদি কোনো প্রতিষ্ঠান পণ্য উৎপাদন করে, তাহলে সেক্ষেত্রেও কিন্তু অ্যাসেট জনিত লিকুইডিটি রিস্ক তৈরি হতে পারে। এখন অ্যাসেটের লিকুইডিটি রিস্কটা মেইনলি ওই যে যেটা স্টক ফায়ারিং, যে অনেক টাকা আটকায় থাকুক, কারণ ফিনিশ গুডস যদি আমি তৈরি করলাম বিক্রি না হইলো, তাহলে কিন্তু আমার মূলধন আটকায় গেল। মূলধন আটকায় গেল তো মুনাফা বেশি দেখাইলাম বা বেতন দিতে পারছি না, তারপরে যারা পাওনাদার তাদের পাওনা পরিশোধ করতে পারছি না, ব্যাংকের লোন শোধ করতে পারছি না। সো অ্যাসেট লিকুইডিটি রিস্ক ইজ লাইক দ্যাট। আরেকটা হলো ইন্টারেস্ট রেট রিস্ক, এটাও খুব ইন্টারেস্টিং একটা ইস্যু। ইন্টারেস্ট রেট রিস্কটা কি? স্যার কি ডিসকানেক্টেড হয়ে গেল? না, লাইনে আছেন, হয়তো ফোনে কথা বলতেছেন। ও আচ্ছা আচ্ছা, আমাদের ফেসবুক গ্রুপে নাই বিজনেস লেভেলের কেউ আছে এখানে এরকম, কিংবা কেউ জয়েন রিকোয়েস্ট দিয়ে রাখছেন অ্যাকসেপ্ট হয়নি, এরকম কেউ আছে? স্যার কি মিউট হয়ে গেল? স্যার মনে কলটা লাস্টে মনে হয়। কিছু আইডি থেকে গ্রুপে জয়েন রিকোয়েস্ট আসে, ভালোবাসা কাকে বলে, নীল পাখি, তো পাখিরা পোষ মানায় নেন। একতারা হাতে, মানে আবার দেখে যে 2 দিন আগে আইডি খুলে জয়েন রিকোয়েস্ট করেছে। এরকম আইডি কোশ্চেন অ্যানসার না দিলে অ্যাপ্রুভ করে। হ্যালো ভাইয়া। জি আচ্ছা, আপনাদের মধ্যে কেউ কি রেগুলার ইয়েতে যায়, মানে লাইব্রেরি ইউজ করেন কেউ? আছে একজন, কিন্তু ও তো ভাইয়াদের সাথে বসে না, মেজবা ভাই। ভাইজান আমি মাঝে মধ্যে যাই। ওই যে মেজবা একটু আগে যে কথা বললো উনি যায়। ও আচ্ছা, না ভাই আসলে আমিও তো নতুন ব্যাচ, মানে ওখানে তো সম্পূর্ণ নতুন, মানে কেউ কাউকে দেখেও না বুঝেও না এরকম মনে হচ্ছে। ও তো আচ্ছা, অনলাইনে বসি মাঝে মধ্যে, আপনি সম্ভবত অনলাইন গুলোতে একটু অ্যাক্টিভ থাকলে আপনার লাইভে পড়াশোনার মতোই আমাদের কাজ করবে, চাইলে অনলাইনে। অবশ্য অনলাইনে আচ্ছা আপনি যদি রেগুলার যেতে চান। আচ্ছা এখন হ্যালো জি স্যার। হ্যাঁ, এখন আমরা তাহলে এই রিস্ক, ইন্টারেস্ট রেট রিস্ক নিয়ে কথা বলতে চাচ্ছি। এখন এখানে কি ধরনের ইন্টারেস্ট রেট রিস্ক? এই যে আমি সেদিন বললাম যে যখন ইন্টারেস্ট রেটটা কোনো কারণে সেনসিটিভ হয়ে যায়, সেনসিটিভিটি বলতে এরকম যে যেমন কল মানি মার্কেট, সেটা তো ভিন্ন জিনিস, শর্ট টার্মের জন্য ইন্টারেস্ট রেটটা অনেক হাই। ইভেন কখনো কখনো কল মানি মার্কেটে মানে এক ব্যাংক থেকে আরেক ব্যাংক যখন 1 সপ্তাহ, 10 দিন, 15 দিন, 20 দিন, 1 মাসের জন্য, মানে ম্যাক্সিমাম 1 মাসের জন্য লোন নেয়, তখন তারা ইন্টারেস্ট দেয়, এবং 51% পর্যন্ত বাংলাদেশের এখন আছে ইন্টারেস্ট রেট। তার মানে 100 টাকা নিলে 1 কোটি টাকা নিলে 1,51,00,000 টাকা পরিশোধ করতে হবে, এরকম একটা অবস্থা। তো এখন
যদি ব্যাংকের আসলে তো লায়াবিলিটি থাকে, ব্যাংকের লায়াবিলিটিটা কাদের কাছে? ব্যাংক কাদের কাছে লায়াবল? আমানতকারীদের কাছে। কারণ হলো আমানতকারীরাই হলো তার মূল পাওনাদার, আর যারা ল্যান্ডার তারা তো হলো তাদের দেনাদার, তাদের কাছ থেকে ইয়ে করে পাবে টাকা। সুতরাং এই যে দুইটার মধ্যে যে গ্যাপ, যারা পাবে এবং যারা দিবে, অর্থাৎ লোন যারা নিয়েছে তারা ফেরত দিবে, আর যারা জমা রাখছে তারা টাকাটা উঠে নিয়ে যাবে। এখন এই দুইটার মধ্যে ইন্টারেস্ট রেট যদি উঠানামা করে, আমি যে রেটে মানুষের কাছ থেকে আমানত নিলাম আর যে রেটে আমি লোন দিলাম, এই দুইটার মাঝখানেই তো ব্যাংকের লাভ, তাই না? কারণ আমি যদি 10 টাকা রেটে আমানত রাখি আর যদি 12 টাকা রেটে আমি লোন দেই, তাইলে মাঝখানে 2 টাকা হচ্ছে আমার অপারেশনাল কস্ট এইসব বাচ্চা দিয়ে আমার এখান থেকে মুনাফাটা ক্যালকুলেশন হয়, এবং এই মুনাফাটা দিয়েই কিন্তু আমি চলি। এবং এই যে উঠানামাটা অর্থাৎ ইন্টারেস্ট রেট রিস্কটা, যত আমানতকারীদেরকে আমি বেশি আকৃষ্ট করতে পারবো সেটাও আমার জন্য মঙ্গলজনক। আবার ওই দিককে আমি যত বেশি পরিমাণ ঋণ দিতে পারবো এবং ঋণ রিকভারি করতে পারবো। ঋণ দেওয়াটা কিন্তু খুব বাহাদুরির কাজ না, কিন্তু ঋণ দেওয়াটা বাহাদুরির কাজ তখনই হয় যখন আমি ঋণ রিকভারি করতে পারবো। অর্থাৎ ওই ব্যাংকই ভালো যে ব্যাংক মানে ঋণ দেয় এবং ঋণ আদায়ের হারটাও ভালো, তাহলে তাদের জন্য ইন্টারেস্ট রেট রিস্কটা কমে যায়। সো এই ইন্টারেস্ট রেটের যে ফ্লাকচুয়েশনটা বিটুইন ডিপোজিটর এন্ড ল্যান্ডার, that is the interest rate risk. That is the interest rate risk. Gap between lender and depositor rate is the gain of the bank. এখন ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে এটা কি হয়? ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে ইন্টারেস্ট রেট রিস্কটা হলো যে ব্যবসা প্রতিষ্ঠান কিন্তু আলটিমেটলি সম্পূর্ণ 100% নিজের টাকা দিয়ে ব্যবসা করে না, তাদেরকে কিন্তু ব্যাংক থেকে লোন নিতে হয় এবং সে লোন সুদে আসলে পরিশোধ করতে হয়। কোন পৃথিবীর কোন বড় অর্গানাইজেশন বা বিজনেস প্রতিষ্ঠান ছোটখাটো মানে একেবারে স্মল, যেটা আমরা এসএমই সেক্টরের কথাও যদি বলি, এসএমই সেক্টরের তলানির দিকে যারা আছে 1-2 লাখ টাকার ব্যবসা করে, তাদেরও কিন্তু লোন থাকে। সুতরাং লোন নাই এরকম ব্যবসা প্রতিষ্ঠান খুব কম। কখনো কখনো ব্যাংক থেকে লোন নেয়, কখনো কখনো পণ্য বাকিতে কিনে লোন পায়। সুতরাং লোন কিন্তু কোনো না কোনো ভাবে তৈরি হয়। যেমন আমি ধারে কিনলে সেটাও কিন্তু লোন, আমি 40 দিন পরে দেব তোমাকে। নগদে কিনলে আমি আসলে তোমার কাছ থেকে 1% বা 2% আমাকে ডিসকাউন্ট দেওয়া হয়তো, কিন্তু যদি আমি 40 দিন পরে পরিশোধ করি, বলে যে না 1 পয়সাও ডিসকাউন্ট দেবো না, আপনি যদি 40 দিন পরে দেন তাহলে আপনাকে এই পরিমাণ পুরো টাকাটাই দিতে হবে, 100 টাকা 100 টাকায় দিতে হবে। আর যদি আজকে দেন নগদ পুরাটা, তাহলে 2 টাকা কম দিলেই হবে, আমার 98 টাকা আমি দেব। তো এই জন্য interest rate risk is equally important to the bank as well as business. এখন আমরা এই 3 ধরনের রিস্কের পরে আমাদের ম্যানেজমেন্টটা কিভাবে হবে? ম্যানেজমেন্ট অফ লিকুইডিটি। ম্যানেজমেন্ট অফ লিকুইডিটি ভেরি ইম্পর্টেন্ট। ম্যানেজমেন্ট অফ লিকুইডিটিটা
আসলে এত সহজ না। ওই যে আমি বললাম যে ক্রস ফাংশনাল ডিপার্টমেন্টের মধ্যে যে ইনফরমেশন ট্রানজেক্টেড হয় সেই ইনফরমেশনের ক্রস ভেরিফিকেশন এবং ডিসিশন মেকিং এর সময় সেই ইনফরমেশনটাকে 100% ইউটিলাইজ করা, তাহলে কিন্তু একটা হয়, রিস্ক মিনিমাইজ হয় এবং রিস্ক অনেক সময় থাকেই না, বা থাকলেও সেটাকে অ্যাড্রেস করার কৌশল বাইর করা যায়, স্ট্র্যাটেজি বের করা যায়, অথবা ম্যানেজমেন্ট করার জন্য কোনো না কোনো ভাবে পদ্ধতি বের করা যায়, মেথড বের করা যায়। এখন ম্যানেজমেন্ট অফ লিকুইডিটি বলতে এখানে কি বোঝানো হচ্ছে? ইন দ্য কনটেক্সট অফ ইনক্রিজড কম্পিটিশন এন্ড ডিক্রিজড প্রফিট মার্জিন, the need to improve efficiency of operation through competent liquidity management has become imperative. কথাটা ইন জেনারেল বলা হচ্ছে, বাট এটা আসলে মূল কথাটা হচ্ছে যে এই যে এখন যারা ব্যবসা করে, ব্যাংকিং সেক্টর বলি অথবা বাণিজ্যিক সেক্টর বলি, ব্যবসা প্রতিষ্ঠানের কথা বলি, কম্পিটিশন কিন্তু হিউজ। একটা প্রতিষ্ঠানের সাথে আরেকটা প্রতিষ্ঠানের প্রচুর কম্পিটিশন। এই কম্পিটিশনের কারণে মুনাফা কিন্তু ভাগাভাগি হয়ে যাচ্ছে। কারণ একই জিনিস যদি একাধিক কোম্পানি বানায় বা একই কাজ যদি একাধিক ব্যক্তি জড়িত হয়, তাহলে সেখানে কাস্টমাররা ভাগ হয়ে যায়। কাস্টমাররা ভাগ হয়ে গেলে মুনাফাটাও কমে যায়। এটা তো স্বাভাবিক। কারণ আমি একাই যদি 100 লোককে ধরে রাখতে পারি, তাহলে সব লোকের কাছে আমি কম দামে বিক্রি করলো, আমার সব মুনাফাটা আমার কাছে আসবে। আর এই 100 লোক যদি 4টা দোকানে যায়, তাহলে এই 4 × 25 100, 4 জনের কাছে ভাগ হয়ে যাবে, 25% করে চলে যাবে মুনাফা। সেই জন্য এই ক্ষেত্রে বলা হচ্ছে যে একটু অপারেশনাল এফিসিয়েন্সিটা খুব দরকার। অর্থাৎ যারা এই ভিতরে কাজ করে তারা 25% ধরে রাখতে পারবে কিনা, যদি ভাগাভাগি করে নেয় কত পার্সেন্ট ধরে রাখতে পারবে, সেটা কিন্তু ইম্পর্টেন্ট। কম্পিটিশনে কেউ ভালো করে, কেউ খারাপ করে। একসাথে দৌড় দিলে সবাই তো আর ফার্স্ট হবে না, কিন্তু ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ এরকম অন্তত 10 পর্যন্ত যদি আমি কাউন্ট করি, তাহলে আমি ধরে নিতে পারি যে তাদের মধ্যে ব্যবধান হচ্ছে খুব সামান্য। মানে সেকেন্ডের ব্যবধানে হয়তো তারা ওই দৌড়ে এই 10 জন একটা নির্দিষ্ট সীমা অতিক্রম করেছে। তার মানে 10 জনেরই এফিসিয়েন্সি কিন্তু ভালো। এর মধ্যে হয়তো যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড আছে তার এফিসিয়েন্সি এই বাকি 7 জনের চেয়ে ভালো, যার কারণে তারা ফার্স্ট, সেকেন্ড, থার্ড হতে পেরেছে। সুতরাং এখানে এফিসিয়েন্সির ইস্যুটা খুব ইম্পর্টেন্ট, যে হাউ এফিসিয়েন্টলি ম্যানেজমেন্ট ইজ facing the competition to maintain the required level of profits. এখন এটা করতে হলে তাহলে কি করতে হবে? তাহলে ঠিক করতে হবে যে আমার কত পরিমাণ ক্যাশ লাগবে, বা আমার এস্টিমেটেড ফান্ড কত লাগবে, সেটা আমি যে সমস্ত চাহিদা আছে সেটা পূরণ করার জন্য সেটা ঠিক করতে হবে। এবং আমার যেই লোন, আমার ইনফ্লো এবং আউটফ্লো যেটা, অর্থাৎ আমার যে পরিমাণ টাকা আমার কাছে আসছে আর যে পরিমাণ টাকা আমাকে দিতে হচ্ছে, এই দুইটাকে আমি কিভাবে সমন্বয় করব। ফান্ড রিকোয়ারমেন্টস ডিপেন্ডস আপন ডিপোজিট ইনফ্লোস এন্ড আউটফ্লোস এন্ড লোন কমিটমেন্টস। তাহলে ইনফ্লো এবং আউটফ্লোর মধ্যে একটা ম্যাচিং করা। প্রথমটা হলো ম্যানেজমেন্ট এফিসিয়েন্সি, যদি সংক্ষেপে বলি। দ্বিতীয়টা হচ্ছে আমার রিকোয়ারমেন্টসটাকে ডিটারমিন করা। তৃতীয়টা হচ্ছে আমার ক্যাশ ইনফ্লো এবং আউটফ্লোটাকে আমার সুনির্দিষ্ট করার জন্য কোনো ওয়ে আউট বা কোনো উপায় তৈরি করে রাখা, যে আমার ইনফ্লো এত হবে, আউটফ্লো এত হবে। আর একটা হলো একটা প্ল্যান বা স্ট্র্যাটেজি তৈরি করা, যে রিস্ক এবং রিটার্নের মধ্যে আমি একটা ব্যালেন্স তৈরি করব। রিস্ক রিটার্ন ট্রেড অফ, যে ঠিক আছে আমি আসলে রিস্ক রিটার্ন ট্রেড অফ মধ্যে ব্যালেন্স করার অর্থ হলো, রিস্ক রিটার্নের মধ্যে ব্যালেন্স করার অর্থ হলো যে ট্রেড অফ করতে হবে। ট্রেড অফটা কি? যে আমি কত পরিমাণ রিস্ক নিতে চাই।
আমার 80 কোটি টাকার মূলধন আছে, আমি কি 80 কোটি টাকায় লোন হিসাবে মানুষকে দিয়ে দিব, নাকি আমি একটু কনজারভেটিভ হব যে না আমি আসলে কিছু টাকা ব্যাংকে রেখে দিব আর বাকিটা আমি লোন দেব, এবং লোন আমি খুব সিলেক্টিভ ক্যাটাগরিতে দেব। আমি কেউ আসছে, সে আসে বলতেছে ঠিক আছে আমি 16% ইন্টারেস্ট রেট দেবো, আমাকে কিছু লোন দেন। ব্যাংকের ম্যানেজারের সাথে আন্ডারগ্রাউন্ডে খাতির করে জিনজিয়ানি খাওয়াইয়া দাওয়াইয়া বাস তার কাছ থেকে লোন স্যাংশন করার জন্য পরের দিন অফিসে কাগজপত্র জমা দিয়ে টাকা নিয়ে আমি কি আসলে এরকম করব, নাকি আমি চিন্তা করব যে না আসলে আমি সিলেক্টিভ লোন দিব, আমি এই জায়গাগুলিতে লোন দেব, এই ধরনের লোন দেব। আমি কি গ্রিনফিল্ড ইনভেস্টমেন্টে লোন দেব, নাকি আমি টেকনোলজি ইনোভেশনে দেব, আমি কি নতুন কোম্পানিকে দেব, নাকি এসএমই কে দেব, নাকি বড় কর্পোরেশন যাদের অনেক টাকা আছে, যারা ব্যাংকেরও মালিক, যারা আবার ইন্স্যুরেন্স কোম্পানিরও মালিক, তাদেরকে লোন দেব, কাদেরকে দেব? এবং সেই ক্ষেত্রে বলা হয় যে আমি যদি রিস্ক নেই তাইলে একরকম, আর যদি রিস্ক না নেই তাহলে একরকম। এইটাই হলো মানে কতটুকু ছাড় দেব আমি। রিস্ক নিয়ে যদি দেই, এখন এই যে রিস্কি ব্যাংকিং কিন্তু আমাদের দেশে বেশি হয়, যার কারণে এই হলমার্ক, ডেস্টিনি থেকে শুরু করে বিসমিল্লাহ গ্রুপ এরকম অনেকেই আন্ডারগ্রাউন্ডে ব্যাংকারদের সাথে বা ব্যাংকের ডাইরেক্টর, চেয়ারম্যান, হর্তাকর্তা বা প্রভাবশালী রাজনৈতিক বা আমলা যারা আছে তাদের প্রভাবান্বিত হইয়া এইগুলি করা যাবে না। এইগুলি যদি করা হয় তাহলে কিন্তু আর এই বিপদ থেকে একবার পড়ে গেলে বের হয়ে আসা কঠিন হয়ে যাবে। আপনাদের কি ধারণা, যে সমস্ত প্রতিষ্ঠানগুলি হাজার হাজার কোটি টাকা লোন নিয়েছে তারা কি খুব শক্ত পেছনে কেউ না থাকলে কি নেওয়া সম্ভব? কখনোই সম্ভব না, কারণ ব্যাংকের একটা ইয়ে আছে, আমি যে গাইডলাইনটা আজকে দিয়ে দিব যে এত কোটি টাকার বেশি লোন নিতে গেলে এটা অবশ্যই বোর্ড মিটিং এ উঠাইতে হবে এবং বোর্ড মিটিং এ অ্যাপ্রুভাল হতে হবে। এখন বোর্ড মিটিং এ উঠাইলে যদি বোর্ড মিটিং এ প্রভাবশালী ডাইরেক্টর থাকে, যে বাংলাদেশে তো এরকম বহু ব্যাংক আছে, আসলে আলটিমেটলি ব্যাংকের মালিক ওই একটা পরিবারই, কিন্তু এটা প্রয়োজনের তাগিদে হয়তো একাধিক ডাইরেক্টর রাখছে। যেমন আমি হয়তো আইসিএম এর থেকে একজন ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর হিসেবে ওই বোর্ডে আমাকে নমিনেশন দিচ্ছে, আমি তো মনে করি বাহ আমি কত বড় একটা সুযোগ পেয়ে গেছি, আমি রূপালী ব্যাংকের ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর। কিন্তু আমার মাথা দিশা খায় বলতেছে যে পরের দিন সকালবেলা মিটিং এ গেলাম, দেখা গেল যে আমার কথাই বলতে দিল না, লোন পাস হয়ে গেছে। কাকে কে দিল? ওই XYZ কোম্পানিকে 500 কোটি টাকা লোন দেওয়া হলো। এখন এখানে তার আসলে লোনের এগেইনস্টে সাফিসিয়েন্ট মর্টগেজ দেওয়ার মতো বা অ্যাসেট ব্যাকিং আছে কিনা এগুলি কিছুই যাচাই করা হলো না, বিকজ ওখানে যে প্রভাবশালী ব্যক্তিটি ছিল তিনি রাজনৈতিক হোক অথবা আমলাতান্ত্রিক হোক, তার প্রভাবে সে বাধ্য হইয়া তাকে ওই টাকাটা দিয়ে, তাহলে তার এই ধরনের ডাইরেক্টর থাকলেও, বোর্ড অফ ডিরেক্টরস মানে গভর্নিং বডি থাকলেও কিন্তু আসলে গভর্নেন্স আর কায়েম হয় না, যেটা বাংলাদেশে খুব অহরহ এই ঘটেছে। এবং যার কারণে আজকে তারল্য সংকট নিয়ে যে সংকট, মানে এখন বলা হচ্ছে কমিশন তৈরি করবে, কমিশন সুপারিশ করবে, কি কোনো লাভ হবে না। কারণ হলো যে যখন ভেন্টিলেশন সাপোর্টে চলে যায় তখন কিন্তু আলটিমেটলি এই 8-10 জন ডাক্তার মিলাইয়া বোর্ড গঠন করলেও কিন্তু খুব একটা শেষ পর্যন্ত ভালো রেজাল্ট আশা করাটা খুব কঠিন। ভেন্টিলেশন সাপোর্টে চলে গেলে তখন এই অবস্থাটা হয়। তারপরে আমরা ইনস্ট্রুমেন্ট অফ লিকুইডিটি। এখন ইনস্ট্রুমেন্ট অফ লিকুইডিটি বলতে আসলে বলা হচ্ছে যে আমরা দুই ধরনের সোর্স অফ লিকুইডিটি ম্যানেজমেন্ট কি বোঝায়। একটা হলো লিকুইড অ্যাসেট, আর একটা হলো লিকুইড লায়াবিলিটিস। এটা
পুরোপুরি একই কথাই আসে যে আমি কোন কোন অ্যাসেট গুলি খুব দ্রুত বিক্রি করতে পারবো, কোন কোন লায়াবিলিটিস গুলি আমার ইমিডিয়েটলি পরিশোধ করতে হবে। একেবারে এটা যদি না করি তাহলে বিপদ হয়ে যাবে। লিকুইড অ্যাসেট তো আমরা বুঝলাম শেয়ার বা ওই যে ক্যাশ, ব্যাংক অ্যাকাউন্ট ইত্যাদি ইত্যাদি, কিন্তু লিকুইড লায়াবিলিটিস যেটা সেটা হলো যে আমার যদি পরিশোধ না করে তাহলে পরবর্তীতে ওই লোক আর ধারে আমার কাছে মাল বিক্রি করবে না। ধারে যদি মাল বিক্রি না করে, সেটা ইম্পোর্ট হতে পারে বা দেশের ভিতরের কোম্পানিও হতে পারে, তাহলে কি হবে? আমার কারখানা বন্ধ হয়ে যাবে, আমার দোকানে মাল থাকবে না। আলটিমেটলি দোকানে মাল না থাকলে বিক্রি কম হবে, আমার সেলসম্যানের বেতন দিতে হবে, ঘর ভাড়া দিতে হবে, আরো ট্যাক্স দিতে হবে, এই দিতে হবে, সেই দিতে হবে, সবার শেষ পর্যন্ত আমার এই লায়াবিলিটিস বাড়তেই থাকবে। তখন কিন্তু আমার অবস্থা খারাপ হয়ে যাবে। এই লায়াবিলিটিস হলো ইমিডিয়েটলি যে সমস্ত লোকগুলিকে আমাকে পরিশোধ করতে হবে, অর্থাৎ মানে একেবারে ওই যে দরজায় এসে দাঁড়ায় রয়েছে পাওনাদার, এরকম অবস্থাটাকে আমরা লিকুইড লায়াবিলিটি বলি। হ্যাঁ, এই লিকুইড অ্যাসেট বলতে ক্যাশ ইন হ্যান্ড অ্যান্ড স্ট্যাটুটরি লিকুইড রেশিও, ব্যালেন্স উইথ আদার ব্যাংক, মানি এট কল অ্যান্ড শর্ট নোটিস, ইনভেস্টমেন্ট, এইসব জিনিসগুলি, গভর্নমেন্ট সিকিউরিটিজ, সেমি গভর্নমেন্ট সিকিউরিটিজ, শেয়ার এন্ড ডিবেঞ্চার অফ জয়েন্ট কোম্পানিজ, এগুলি আমি অত ডিটেলসে গেলাম না। লায়াবিলিটি হলো টাইম সার্টিফিকেট অফ ডিপোজিট, borrowing from commercial banks, borrowing from central bank, raising of capital fund, এগুলি হচ্ছে শর্ট টার্ম লায়াবিলিটি। অর্থাৎ এগুলি একেবারে দরজার মধ্যে এসে দাঁড়ায় থাকে যে আমার টাকা দিতেই হবে, হয় টাকা দিবা আর নাহলে তোমার সম্পত্তি বিক্রি হয়ে যাবে। এইগুলো অবস্থা। দেখি আমি, আচ্ছা এখন লিকুইডিটি ম্যানেজমেন্টের থিওরি আছে। আমরা এই 2-3টা স্লাইড আছে আর শেষ করে এতে যাব। এখানে কমার্শিয়াল লোন থিওরি, এটা 1800 সেঞ্চুরিতে ইংল্যান্ডে শুরু হয়েছিল। এই কমার্শিয়াল লোন থিওরিটা কি, এটা আপনারা পড়বেন, পড়ে আইসা আমাকে বুঝাবেন। এটার মূল কথাটা হচ্ছে আসলে কমার্শিয়াল ব্যাংকের মূল এটা তো হচ্ছে শর্ট টার্ম লোনের উপরে তারা মেসেজ দেয়, কারণ তারা ওয়ার্কিং ক্যাপিটাল ফাইন্যান্সিংটা করে। সো কমার্শিয়াল লোন থিওরির মূল কথাটা হচ্ছে যে ওয়ার্কিং ক্যাপিটাল ফাইন্যান্সিং। এখন যদি কোনো কারণে ওয়ার্কিং ক্যাপিটাল ফাইন্যান্সিং এর টাইমটা যদি শর্ট টার্ম থাকে, শর্ট টার্মের মধ্যে যদি আমি না দিতে পারি, তাহলে আমার এই ইন্টারেস্ট রেট ডাবল হয়ে যায়। এবং আমি যদি আমার অব্লিগেশনটা পরিশোধ না করি, তাহলে আবার যদি ব্যাংকের অন্য কোনো ব্যাংকেও যাই, তাহলে সেই ব্যাংকও কিন্তু বলবে যে তুমি কিন্তু অন্য ব্যাংকে খেলাপি হয়ে গেছো, শর্ট টার্ম খেলাপি, আমি তোমাকে টাকা দেবো। তার মানে হলো এক জায়গায় বিপদ ঘটায় আসে কিন্তু আর কোনো জায়গায় বসার জায়গা পাচ্ছে না। এটাই হলো কমার্শিয়াল লোন থিওরি। হ্যাঁ, এখানে আরো কিছু কথাবার্তা আছে, ডিউরেশন আছে, এটা ক্রিটিসিজমও আছে, এটা পক্ষে বিপক্ষে কথাবার্তা আছে, এটা বিভিন্ন দেশের উদাহরণ এখানে আছে। হ্যাঁ, আরটা হচ্ছে শিফটেবিলিটি থিওরি। শিফটেবিলিটি থিওরি হলো, এটা তো বললাম যে কমার্শিয়াল ব্যাংক লোন থিওরি হলো শর্ট টার্ম লোন দেওয়া, আর শিফট থিওরি যেটা শিফটিং করা, এটা হলো যে মূলত আসলে যখন লিকুইডিটি প্রবলেমটা দেখা দেয়, তখন লিকুইডিটি প্রবলেমের কারণে
আমার কিছু অ্যাসেট আগের থেকেই ওটার ব্যাকআপের জন্য রেডি থাকে, যে অ্যাসেটটা আমি শিফট করে দিই। যেমন আমি যেটা বললাম যে কখনো কখনো ফিনিশ গুডস আছে, আমি বাজারে বিক্রি করতে পারছি না, কিন্তু সেটার এগেনস্টে আমি লোন নিতে পারি ব্যাংক থেকে। অ্যাসেটের এগেনস্টে যে ঠিক আছে, আমার 100 কোটি টাকার মালামাল গোডাউনে আছে তৈরি করা, তুমি আমাকে 20 কোটি টাকা, 50 কোটি টাকা, 30 কোটি টাকা, তারা একটা মানে একটা লিমিট পর্যন্ত তারা কিন্তু ওই ফিনিশ গুডস বা ইনভেন্টরি ফাইন্যান্সিং করে থাকে। সো এইটা হলো শিফট অ্যাসেট লাইবিলিটি, লিকুইডিটি বলা হয় যে এটা। তো এটা অনেক সময় মিনিমাইজ করে। তারপরে এখানেও ক্রিটিসিজম আছে, আরটা হলো অ্যান্টিসিপেটেড ইনকাম থিওরি। মানে আমি ধারণা করছি, প্রত্যাশা করছি, আমি অ্যান্টিসিপেট করছি, বিশ্বাসযোগ্য ভাবে আমি ধারণা করছি। এটাও অনেক পুরানো থিওরি। এটা মূল কথা হচ্ছে টার্ম ল্যান্ডিং এর কথা। টার্ম ল্যান্ডিংটা কি? টার্ম ল্যান্ডিংটা হচ্ছে টার্ম লোন। যে আমি এটাকে হেজিং অ্যাপ্রোচেরও বলা হয় কোনো কোনো সময়, যে আমি আসলে 10 জনকে লোন দিলাম, একজনকে লোন দিলাম 6 মাস পরে পরিশোধ করবে, আরেকজনকে লোন দিলাম 3 মাস পরে করবে, আরেকজনকে দিলাম 9 মাস পরে করবে, আরেকজনকে দিলাম 1 বছর পরে করবে। এরকম বাৎসরিক, 1 বছরের বেশি তো আর সময় থাকে না, ইনস্টলমেন্ট হয় না। অর্থাৎ কোয়ার্টারলি, সেমি অ্যানুয়ালি, তারপরে হলো বাই মান্থলি, হাফ ইয়ারলি, এরকম বিভিন্ন রকমের মেয়াদের ভিত্তিতে টার্ম ল্যান্ডিং করলে তখন হয় কি, একটা মুভিং এভারেজ করা যায়, মুভিং এভারেজ করা যায়, হেজিং করা যায়। হেজিং করলে হয় কি, আমার এর মধ্যে রিকভারি হয়। রিকভারি হলে আমার কিছু অব্লিগেশন আমি পেমেন্ট করে দিতে পারি, কিছু অব্লিগেশন আমার বাকি থাকে, এটা আবার ম্যাচিউর হলে ওখান থেকে আইনা দিয়ে দিচ্ছি। এই যে সিস্টেম অফ, মানে যেরকম আমি 10 জনের থেকে ধার নিলাম, কাউকে বললাম তোমারে কালকে দিব, কাউকে বললাম তোমারে পরশুদিন দিব, কাউকে বললাম তোমারে এর পরে আরো 2 দিন পরে দিব, আবার প্রথম ব্যক্তির কাছ থেকে আবার ঘুরে ফিরে আইসা লোন নিচ্ছে, তুমি তোমার টাকা তো আমি টাইম শোধ করে দিয়েছিলাম, তুমি আমাকে দাও। সুতরাং 7 দিন পরে যারা দেওয়ার কথা প্রথম ব্যক্তির কাছ থেকে আবার টাকাটা নিয়ে 7 দিন পরের ব্যক্তিটাকে আমি আবার শোধ করে দিলাম। তার মানে হলো প্রথম ব্যক্তির টাকাটাও আমি দিয়ে দিলাম, 7 নাম্বার ব্যক্তির টাকাটাও দিয়ে দিলাম। এইটাও কিন্তু ব্যাংকের একটা স্ট্র্যাটেজি, যে হাউ টু ইউজ সাম কাইন্ড অফ থিওরি লাইক দিস। এখন এটা তো গেল লিকুইডিটি ম্যানেজমেন্টের থিওরির মূল কথা। আর এখানে হচ্ছে লিকুইডিটি ম্যানেজমেন্ট থিওরি, এটাও আর একটা থিওরি। হ্যাঁ, এটা 1960 সালে, তাইলে আগের 3টা, এটা একটা 4টা। এইটা 1960 সালে, এগুলো অনেক পুরনো, বাট স্টিল এক্সিস্ট। কারণ আসলে দুনিয়ায় তো আর এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগেও ব্যবসা বাণিজ্য ছিল, এবং লেনদেন তখন আরো অনেক বেশি ধারে বেশি লেনদেন হতো। তো সেগুলি থেকে শিক্ষা নিয়ে এখন এগুলিকে কাজে লাগানো হচ্ছে। বাট হয়তো মানে অ্যাপ্রোচটা হয়তো চেঞ্জ হয়েছে, কিন্তু মূল জিনিসটা একই রয়ে গেছে। এখন এটা হচ্ছে আসলে লায়াবিলিটিটাকে ম্যানেজ করা, যে আমি কত টাকার, ওই যেটা বললাম। স্যার আসসালামু আলাইকুম স্যার। তালেব স্যার, আই এম উইথ ইউ স্যার। হ্যাঁ, শেষ হয়ে গেছে স্যার। জি স্যার। 8:30 পর্যন্ত না নাকি? 8:30। হ্যাঁ, 8:30 শেষ। জি ওয়ান সাবজেক্ট আছে স্যার। ও 8টা পর্যন্ত। আচ্ছা, তাহলে 8টা সাবজেক্ট আছে। জি স্যার। আচ্ছা, এইটা তাহলে আমি একটু শেষ করে ফেলি 1-2 মিনিটে। এই লিকুইডিটি প্রসিডিউর
তো এটা পর্যন্তই আমাদের মূল জিনিস, আর বাকিগুলি আসলে এগুলি অন্য জিনিস, এগুলি দরকার নাই। এগুলি লিকুইডিটি প্রসিডিউর পর্যন্ত থাকলো। আর আমি অন্য একটা জিনিস শেয়ার করে দেখাই দিতে চাচ্ছি যে আমাদের আজকে হ্যান্ড আউট আমি যেটা দেব, এটা না, এটা না, এটা গেল কোন, এটা কি না, হ্যাঁ এটাই হলো এটা হচ্ছে আমাদের এই যে আমাদের ব্যাংকে, বাংলাদেশের যে ব্যাংকিং সিস্টেমের মধ্যে যে বাংলাদেশ ব্যাংক কি ধরনের ব্যবস্থা নেওয়া উচিত, রিসেন্ট রিফর্মস গুলি কি কি হয়েছে আমাদের এই লিকুইডিটি ম্যানেজমেন্টের জন্য, ফরেন এক্সচেঞ্জ পলিসি এন্ড রিজার্ভ ম্যানেজমেন্টের জন্য কি কি পলিসি, এগুলি পরীক্ষা থাকতে পারে। বাংলাদেশ ব্যাংকের অ্যান্টি মানি লন্ডারিং এন্ড কম্বাটিং ফাইন্যান্সিং অফ টেরোরিজম, এটার জন্য কি কি ধরনের উদ্যোগ নেওয়ার দরকার। তারপরে হলো এই লিকুইডিটি ম্যানেজমেন্টের জন্য কি ধরনের রিফর্মস দরকার, এই জিনিসগুলি এখানে আছে। এগুলি পড়লে মোটামুটি তারপরে কনক্লুশন আছে। এইটা এই হ্যান্ড আউটটার মধ্যে 4টা জিনিস আছে, সুতরাং প্রশ্ন কিন্তু নানানভাবে হয়তো থাকতে পারে, আমি জানি না। লিকুইডিটি কি এবং লিকুইডিটি ম্যানেজমেন্ট কিভাবে হবে, আর হলো বাংলাদেশে সেন্ট্রাল ব্যাংক কি কি ব্যবস্থা গ্রহণ করেছে। তো বাংলাদেশে এই 4টা ভাগে ভাগ করে এখানে কিছু রিকমেন্ডেশনও আছে, কিছু পলিসি ম্যাটার্সও আছে, এগুলি একটু জেনে নিলে হবে। ব্যাংকিং সেক্টরের যদি কোনো প্রশ্ন আসে পরীক্ষা, এটা কারেন্ট ইস্যু হিসাবে অনেক সময় দিয়ে দেয় অনেকে পরীক্ষা প্রশ্ন আকারে। তো এইটা এবং আমি আমি আরেকবার একটু দেখবো কোথাও বানান টানান বা সেন্টেন্স ঠিক আছে কিনা, আরেকবার একটু দেখে আমি পাঠাইয়া দিব দিদাকে কালকে। ঠিক আছে, তাহলে আল্লাহ হাফেজ। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।